সড়কগুলোর উপর যানবাহনের শব্দ কমে আসছে, কিন্তু শহরের অসীম আলোয় ভরে উঠেছে চারপাশ। গাড়ির হেডলাইটের রোশনি এবং স্ট্রিট লাইটের মৃদু জ্বলজ্বলে আলো রাস্তা ধরে ছড়িয়ে পড়ছে রাতের আগমনী বার্তা। উঁচু উঁচু বিল্ডিংগুলোর মাঝে আকাশের রং পরিবর্তন হতে হতে গভীর নীল হয়ে আসছে। কফি শপ, রেস্তোরাঁ, দোকানপাটগুলোতে মানুষের আসা যাওয়া বেড়েই চলেছে। রাস্তার ধারে টুকটাক স্টল থেকে মুখরোচক খাবারের গন্ধ ভেসে আসছে। সেই সাথে সঙ্গীতের মৃদু সুরও মাঝে মাঝে শোনা যাচ্ছে। কিছু ট্যুরিস্ট যুবক গিটারের সুর তুলেছে। এলিজাবেথ মুগ্ধ নয়নে পরিতৃপ্তে গান শুনছে রাস্তার পাশে দাঁড়িয়ে, চোখে মুগ্ধতা, ঠোঁটে মিষ্টি হাসি। গানের তালে তালে শরীর দোলাতে দোলাতে মৃদু শব্দে তালি বাজাচ্ছে। তাকবীর পাশের একটা স্টল থেকে চা নিয়ে আসে। ধ্যানভঙ্গ হয় এলিজাবেথের। সৌজন্যমূলক হাসি দিয়ে তাকবীরের হাত থেকে চায়ের অন টাইম গ্লাসটা নিল। তাকবীর ঠোঁটের কোণায় অমায়িক হাসি দিয়ে বলল, হাঁটা যাক। এলিজাবেথ ম্লান হেসে মাথা নাড়ায়। গুটি গুটি পায়ে সামনে এগোতে থাকে যুগল প্রেম। দুজনের মাঝেই পিনপতন নীরবতা। এলিজাবেথ যেন ডুবে আছে সাগরের তলদেশে। দীপ্তিময় অব্যয় অভিব্যক্তি শূন্যের কোটায়। তাকবীরের নজরে আটকে গেল তা। গলা খাকারি দিয়ে এলিজাবেথের অ্যাটেনশন নিতে চেয়ে বলল, হুম। সম্বিত ফিরে পেল এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে। নিস্তেজ কণ্ঠস্বর থেকে উচ্চারিত হলো, হুম। চোখজোড়া কিঞ্চিত ছোট করল তাকবীর। পরপর বলল, কি এত ভাবা হচ্ছে হুম? শেষের কথাটা ভ্রুচিয়ে বলল। ফিসলে হাসল এলিজাবেথ। অতপর রুষ্ট গলায় আওড়ালো, এখন কি মনে মনেও কিছু ভাবতে পারবো না? তাকবীর সঙ্গে সঙ্গে প্রত্যুত্তর করল, না, তেমনটা নয়। ভাবতে পারবে, তবে অতীতের কিছুই না। ভবিষ্যৎ নিয়ে ভাববে শুধু। থেমে ভাবুক ভঙ্গিমায় কিছুক্ষণ আকাশে চেয়ে থেকে গম্ভীর গলায় বলল, যেমন কোন ব্র্যান্ডের জিনিস বেশি ভালো, নতুন কোন মুভি রিলিজ পেয়েছে, শহরে নতুন রেস্টুরেন্ট কোথায় লঞ্চ করা হয়েছে, কোন সানস্ক্রিনটা বেশি ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। বলেই ঠোঁট কামড়ে হাসতে থাকে তাকবীর। এলিজাবেথ ম্লান হেসে তাকায় তাকবীরের পানে। মানুষটা কিভাবে সর্বক্ষণ তার কথাই ভেবে যাচ্ছে। সম্পূর্ণ এখতিয়ার থাকা সত্ত্বেও দেখাচ্ছে না কোনো রকম স্বামীর অধিকার। মুক্ত পাখির মতো ছেড়ে রেখেছে তাকে। ঠোঁট গোল করে ফোঁস নিঃশ্বাস ছাড়ে এলিজাবেথ। অতীতের কথা তো আমিও মনে করতে চাই না, তবে এত সহজেই কি অতীত আমাদের ছেড়ে দেয়? বিষাক্ত দিনগুলোর কথা ভাবলে এখনও ঈশান কোণে মেঘ জমে। কথা শেষ করে লম্বা শ্বাস টানল এলিজাবেথ। থামল তাকবীরের পা। গম্ভীর হলো কণ্ঠস্বর। ফিরে তাকালো এলিজাবেথের দিকে। কাদা মানে তোমার দুর্বলতা নয়, বরং এটা প্রমাণ করে যে তোমার অন্তরে অনুভূতি রয়েছে। তুমি জীবিত এবং অনুভব করছো এলোকেশী। ভেতরে জমে থাকা কান্নাগুলোকে কি করব তবে? স্মিত হাসল তাকবীর। অতপর উভয় হাতে চায়ের কাপে মৃদু সংঘর্ষ তৈরি করল। এলিজাবেথ চকিতে সরে যায়। ভেবেছিল গরম চা হয়তো গায়ে পড়বে, কিন্তু আদতেও ভাবান্তর অনুযায়ী কিছুই হয়নি। শোনা যায় তাকবীরের দৃঢ় কণ্ঠস্বর, দুঃখকে মনের কোণে জমিয়ে রাখা ঠিক নয়। চায়ের ধোঁয়ার সাথে ওগুলোকে হালকা করে উড়িয়ে দিতে জানতে হয়। তারপর জীবনের প্রতিটা মুহূর্তকে নতুন করে বাঁচতে শিখতে হয়। হাসিতে ভরিয়ে তুলতে হয়, কারণ দুঃখ পুষে রাখলে মানুষের হৃদয় পাথর হয়ে যায়। চোখের জল শুকিয়ে যায় আর অনুভূতিগুলো একদিন নিঃশব্দে ঝরে পড়ে। মন থেকে সমস্ত স্নিগ্ধতা মুছে যায় ধীরে ধীরে। অনড়ভাবে চেয়ে থাকলো এলিজাবেথ। সাবলীল গলায় বলল, আপনাকে এত সুন্দর করে গুছিয়ে কথা বলা কে শিখিয়েছে? চিলতে হাসে তাকবীর। নিমেষেই পাল্টে গেল কৃষ্ণগহ্বরের রং। চেহারায় বিষণ্ণ ভাব। দৃষ্টি নিক্ষেপ করে সুদূর তারাময় আকাশের দিকে। স্বরে বহমান মন্থর শিথিলতা। জীবন শিখিয়েছে। গোল গোল চোখগুলো ছোট হলো এলিজাবেথের। নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে। আপনার জীবনেও কোনো? মুখের কথা কেড়ে নেয় তাকবীর।
বিলম্বহীনভাবে বলতে থাকলো, আমার ভাঙা হৃদয়ে ঝড় তুলতে তোমার সেই বাঁকা হাসিটুকুই যথেষ্ট। সেই হাসিতেই যেন সমস্ত আবেগ ছিন্ন ভিন্ন হয়ে যায় আর মন কাঁপতে কাঁপতে ছড়িয়ে পড়ে। বুঝলে মেঘ? তাকবীরের আবেগময় কথায় চাপা পড়ে গেল এলিজাবেথের কৌতূহল। পুনরায় প্রশ্ন করে, আপনার ভাঙা হৃদয় বলতে? তোমার কোটের পকেটে ওটা কি এলো কেশি? কপালের ভাঁজ সংকুচিত হলো। ভ্রুকুচকে এলিজাবেথ তাকালো শরীরে চাপিয়ে রাখা ওভারকোটের পকেটে। ছোট কার্ডের মতো দেখতে একটা বস্তু। এলোপ হাতে সেটা তুলে নিল এলিজাবেথ। স্পষ্ট আলোতে নিয়ে দেখতেই চোখ বড় বড় হয়ে যায়। চকিতে ফিরে তাকায় তাকবীরের দিকে। তাকবীর ঠোঁট কামড়ে হাসছে। এলিজাবেথের গলায় জড়তা। এটা তো ব্ল্যাক কার্ড। হু মানে? এটা আমার কাছে আসলো কি করে? হেঁটে হেঁটে হাসতে থাকে তাকবীর। মেজাজ উত্তপ্ত হয়ে আসে এলিজাবেথের। ঝাঁঝালো গলায় বলল, মজা করবেন না বলুন। তাকবীর কয়েক কদম এগিয়ে এসে আড়ষ্ট মেয়েটার পাশে দাঁড়ালো। এলিজাবেথের হাতে থাকা কার্ডর দুই হাতের ভাঁজের মধ্যে চেপে ধরে কোমল স্বরে শুধালো, নিজের মতো বাঁচতে শেখো, নিজের স্বাধীনতায় চলতে শেখো। হোঁচট খেয়ে পড়ে গেলে হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমি আছি তো। এলিজাবেথ আবেগী হতে থাকে। কপালের ভাঁজ মিলিয়ে গেল। কিছু বলতে যাবে তখনই তাকবীরের ফোন ভাইব্রেট করে উঠল। আজও তারা দুজনে ম্যাচিং করে ওভারকোট পরেছে। তাকবীর ওভারকোটের পকেট থেকে ফোন বের করে হাতে নিতেই রক্তাভ চেহারায় কর্ধ্য উদীয়মান হয়। গোলাকার মসৃণ দীপ্তিময় অব্যয়ে ফুটে ওঠে আগুনের লেলিহান শিখা। এলোকেশি, একটা ইমার্জেন্সি কল, 1 মিনিট। এলিজাবেথ মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তাকবীর এলিজাবেথের নিকট হতে একটু আড়ালে গেল। কর্ধে কাঁপতে থাকে নাকের পাটা। কল করল সেই অজ্ঞাত নাম্বারে। বরাবরের মতো এইবারও অপর পাশ থেকে সেই একই স্বর। সংযোগ দেওয়া সম্ভব নয়। গত 2 দিন যাবৎ এমনই হয়ে আসছে। অজ্ঞাত নাম্বার থেকে একই মেসেজ বারবার আসছে। আবার সাথে সাথে কল দিলেই সংযোগ দেওয়া সম্ভব নয় জানায়। কিবোর্ডে হাত চালালো তাকবীর। সাধারণ একটা মিনিস্টারের আমেরিকার মতো বড় দেশে 4-4টে বাড়ি। ওয়াও ম্যান, ওয়াও। তাকবীর উত্তর করল, সাহস থাকলে সামনে এসে কথা বল, আমিও দেখি দম কত। মেসেজ পাঠিয়ে তাকবীর তৎক্ষণাৎ অভিব্যক্তি পরিবর্তন করে নিল। পরপর গেল এলিজাবেথের কাছে, কিন্তু সেখানে এলিজাবেথ নেই। ঘাবড়ে যায় তাকবীর। অজানা ভয়ে ভেতরে চাপ দিয়ে ধরে। শ্যামলা কৃষ্ণগহ্বরে উদ্বিগ্নতার উৎকণ্ঠা। উন্মাদের মতো এদিক সেদিক খুঁজতে থাকে এলিজাবেথকে। এলোকেশি, এলোকেশি, এলোকেশি। ছাড়ুন বলছি। এলিজাবেথ মোস্টামুষ্টি করতে থাকে। শক্ত হাতের বাঁধন থেকে মুক্তি পাওয়ার ব্যর্থ চেষ্টা করল কিছুক্ষণ। নাক মুখ চেপে ধরে রাখার কারণে শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে রক্তশূন্য হতে থাকে ওর মুখশ্রী। শক্ত হাতের চাপে চিবুকে দাগ বসে যায়। ব্যথায় মুখ বিকৃত হয়ে ওঠে। ছাড়া পাওয়ার জন্য মরিয়া হয়ে ছটফট করতে গিয়ে গাড়ির ধাতব অংশে ধাক্কা খেল এলিজাবেথ। আঘাতপ্রাপ্ত জায়গাটা ব্যথায় টনটন করে উঠলেও থামে না। ছাড়া পাওয়ার জন্য ছটফট করতেই থাকে। আত্মরক্ষার জন্য অনেক কৌশল অবলম্বন করলেও পেরে ওঠে না দানবীয় সেই মানবের সাথে। হঠাৎ করে মুখ থেকে সেই শক্ত হাতটি সরে যায়। কিন্তু মুহূর্তের মধ্যেই আরেকটি শক্ত হাত এলিজাবেথের হাত নিয়ে চেপে ধরে পিঠের পেছনে। অধিক চাপ প্রয়োগের ফলে মুখ চেপটে গিয়ে উইন্ডো মিররের সঙ্গে লেপ্টে যায়। মুষ্টিবদ্ধ হাতে ওর ঢেউ খেলানো চুল টেনে ধরা হয়। তখনই কর্কশ কণ্ঠের ভয়ানক স্বর ভেসে আসে, শীতল, কঠোর এবং তীব্র। এই হাতে ছুঁয়েছে না? উইন্ডো মিররে অবলোকন হয় রিচার্ডের হিংস্র চেহারা। কর্ধে মটমট করছে ধারালো চোয়াল। 2 চোখে জ্বলছে অগ্নিকাণ্ড। ভেতর থেকে শুকিয়ে আসে এলিজাবেথের। শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম। গলায় দলা পাকিয়ে জমাট বাঁধে। সহসাই বহু কসরতে আওড়ায়, আপনি? পিঠ প্যাঁচানো হাতের চাপ আরও দৃঢ় হয়। চুলের মুঠি আরও শক্ত করে চেপে ধরে রিচার্ড। এলিজাবেথের গাল পিষে যেতে থাকে উইন্ডো মিররের সাথে।
বাঁধ ভাঙে কার্নিশে। চেঁচালো রিচার্ড কর্কশ গলায়। তো কি অন্য কাউকে আশা করেছিলে, ইউ ফাকিং ডাকরেট? কেঁপে উঠল এলিজাবেথ সে কণ্ঠের তেজে। সাউন্ডপ্রুফ গাড়ির বাইরে গেল না রিচার্ডের হুঙ্কারগুলো। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। গালের মাংস হাড্ডির সাথে মিশে যাবে এবার। হাতের হাড় বোধহয় এবার ভেঙেই যাবে। ব্যথার শব্দও করতে পারছে না এলিজাবেথ। রিচার্ড প্রতিবারের মতো এবারও নোংরা বস্তুর মতো ঝাড়ি মেরে ছেড়ে দিল এলিজাবেথের হাত। আর্তনাদ করে ওঠে এলিজাবেথ। আহ! সোজা হয়ে বসতে না বসতে আবারও ধরা সেই আক্রমণ। রিচার্ড এলিজাবেথকে একটানে নিজের কোলে বসিয়ে দিল। শক্ত হাতে চেপে ধরে এলিজাবেথের চিবুক। অপর হাত দিয়ে পেঁচিয়ে ধরল কোমর। বাঁকানো কোমরের পাতলা চামড়া ভেদ করে বিঁধে যায় ধারালো নখ। কাঁদতে থাকে এলিজাবেথ। কোনো কিছুর তোয়াক্কা করে না রিচার্ড। সুচারু আকৃতির নাক ঘষতে থাকে ওর গ্রীবাদেশে। ছোটার জন্য ছটফট করছে এলিজাবেথ। খামচে ধরে রিচার্ডের চুল টেনে সরাতে চাইল, তবে রিচার্ড নিটোল। চেঁচালো এলিজাবেথ, ছাড়ুন আমাকে। অবাকের শীর্ষে গিয়ে ছেড়ে দিল রিচার্ড। মুক্তির সুযোগ পেয়ে চকিতে সরে যেতে চাইল এলিজাবেথ, তবে তা এত সহজে কিভাবে হতে দেয় রিচার্ড? ওর এক হাত দিয়ে এখনও পেঁচানো এলিজাবেথের কোমর। শক্ত হাত এলিজাবেথের কোমর পেঁচিয়ে রেখেছে নিজের সাথে। বাধা দিচ্ছে এলিজাবেথের প্রতিটা চেষ্টা। অবাধ্য হয় হাতের পথ চলা। ভাজে ভাজে ছোটাছুটি করছে। নভেম্বরের বৃষ্টির মতো অপ্রত্যাশিতভাবে বদলে যায় রিচার্ডের স্বর। বৃদ্ধাঙ্গুল রাখল এলিজাবেথের গোলাপি মসৃণ ওষ্ঠে। ললাটে ললাটের ছোঁয়া, মৃদু ঘর্ষণ, কণ্ঠে কামুকতা। আমায় আদর করো রেড। বিষাদের এক গভীর ছায়া এলিজাবেথের অন্তঃকরণ গ্রাস করে নেয়। রিচার্ডের শরীরের উত্তাপ তার কাছে বিষের মতো ঠেকছে, জ্বালাময়ী, ভারী এবং অসহ্য। অবাধ্য সেই স্পর্শে এলিজাবেথের শরীর শীতল হয়ে আসে। প্রতিটা স্নায়ু জমে যাচ্ছে তীব্র এক অস্বস্তিতে। মুক্তির জন্য প্রাণপণে চেষ্টা চালায় এলিজাবেথ, কিন্তু শক্ত হাতে বাধা পড়ে থাকায় পারে না সেটা। অতঃপর সহসাই নিজের আত্মাকে আরও শক্ত করে ধরে রাখল এলিজাবেথ। আপনি একটা কীটের থেকেও নিকৃষ্ট। গলদেশ থেকে মুখ তুলল রিচার্ড। অধর এলিয়ে বাঁকা হাসল এলিজাবেথের কথায়। অনর্থক হেসে চাপা স্বরে এলিজাবেথের কানের লতির অতি নিকটে গিয়ে বলল, তোমার জানাতে এখনও যথেষ্ট ঘাটতি রয়েছে রেড। আমার সাথে নিকৃষ্ট শব্দটাও যায় না। আমি আর কিছু জানতেও চাই না। মুক্তি চাই আমি। মুক্তি। মুক্তি? কেন? তোমার সো-কল্ড হাজবেন্ডের সাথে থাকার জন্য? ছ্যাৎ! অযথা এমন মানুষের সাথে থেকেই কি হবে, যার কোনো অস্তিত্বই থাকবে না তোমার জীবনে? রিচার্ডের হিংস্র আচরণের কথা মনে হতেই বুকের ভেতর মোচড় দিয়ে ধরে এলিজাবেথের। ভেজা চোখে তাকালো রিচার্ডের দিকে। হাসছে রিচার্ড, ঠোঁটে বিদঘুটে হাসি। এলিজাবেথ কথা ওড়ায় কান্নায় জর্জরিত কণ্ঠে। মানে, কি বলতে চাচ্ছেন আপনি? দয়া করে ওনার কোনো ক্ষতি করবেন না। আবারও অবাক করে দিয়ে রিচার্ডের সাবলীল জবাব। ঠান্ডা গলায় বলল, হ্যাঁ, করব না তো। সত্যি কিছুই করব না নিজের হাতে। কিছুই করব না। রিচার্ডের স্পষ্ট কথাও নতুন এক জটিলতার সূচনা করল। গুটিয়ে যেতে থাকে এলিজাবেথ। বাঁধ ভাঙে কান্নার। কেন এমন করছেন? কি ক্ষতি করেছি আমি আপনার? আমি শান্তিতে বাঁচতে চাই। কে বাধা দিয়েছে তাতে? রিচার্ডের নিরুদ্বেগ ভাব, নিরুদ্বেগ জবাব। এহেন লাপাত্তা জবাবে সংযম হারায় এলিজাবেথ। দুর্বল চিত্তে চেঁচালো, যে অন্যের খুশি ছিনিয়ে নেয় তার সুখ দীর্ঘস্থায়ী হয় না, কারণ কর্মের ফল অশেষ বিপর্যয় ডেকে আনে। হোক বিপর্যয় কিংবা আশীর্বাদ, সব কিছুর অংশীদার তুমিও। আপনি যেমনটা চাইছেন তেমনটা কখনোই হবে না। হুশ! অষ্টপুটের উপরে থাকে পুরুষালী রুক্ষ খসখসে বৃদ্ধাঙ্গুল। রিচার্ডের ঠোঁটের ফাঁক হতে আগত নিঃশ্বাস আশ্রে পড়ছে এলিজাবেথের রক্তাভ চেহারায়। গভীর থেকে গভীরতম রিচার্ডের স্বর। অ্যাকশন অলওয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ড। ডার্লিং, আমাকে সব নোংরা নামে একদম ডাকবেন না।
যখন পুরো আমিটাই বিরাজ করি তোমার মাঝে, তখন নামে কি আসে যায় বেবি। তৎক্ষণাৎ মিলে গেল দুটো ঠোঁটের ভাঁজ, একত্র হয় একে অপরের শ্বাস প্রশ্বাস। প্রথমে কোমলতা, তারপর কোমলতা ছাড়িয়ে যায় হিংস্রতায়। আচরণ হয় উগ্র, অধিক হয় যন্ত্রণা। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিতে থাকে এলিজাবেথ। আটকে আসে নিঃশ্বাস। ধীরে ধীরে দুর্বল হতে থাকে এলিজাবেথের শরীর। থেমে যায় হাত পা ছোটাছুটি। শুকিয়ে গেল চোখের পানি। তবুও অটল রিচার্ড নিজের হিংস্রতার আধিপত্য বিস্তারে। গড়িয়ে গেল কিছু মুহূর্ত। ভালোবাসা নামক নৃশংসতার সমাপ্তি ঘটে বেদনায়। ব্যাপারটা দারুণ না রেড? হানিমুন করতে এসেছো হাজব্যান্ডের সাথে, অথচ। জোরে শব্দ করে কাঁদতে শুরু করে এলিজাবেথ। বুকের ভেতর জমে থাকা দুঃখ, অপমান, একাকিত্ব যা প্রকাশ পায় কেবল চোখের জলে। এক অনন্ত বেদনা গড়িয়ে পড়ে বিন্দু বিন্দু কণায়। যে মরীচিকা থেকে পালাতে চায় সে, কিন্তু সেখানেই পা পিছলে পড়ে যায় বারবার। আর সেই শ্বাসরুদ্ধকর বেদনা। আমি যন্ত্রণা থেকে মুক্তি চাই, প্লিজ আমাকে ছেড়ে দিন। রিচার্ড কায়নাত নিজের শান্তি না পেলে কাউকে শান্তিতে থাকতে দেয় না। হারামি আমার রক্তে। এলিজাবেথ একই স্বরে হাহুতাশ করে প্রলাপ পাড়তে থাকে। অধিক সময় শ্বাস নিতে পারায় কথা ভিজে ভিজে আসছে। সেই সাথে কান্নায় বুজে আসছে গলা। ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে আওড়ায়, আমি মুক্তি চাই। রিচার্ডের কাটকাট গলায় বিলম্বহীন জবাব, সম্ভব নয়। এলিজাবেথই প্রথমবারের মতো পূর্ণদৃষ্টি নিক্ষেপ করল রিচার্ডের চওড়া তামুকে। রাস্তার সোডিয়াম আলোতে কিছুটা আলোকিত হয় গাড়ির ভেতর। আদৌ আলোতে সর্বপ্রথমই অবলোকন হয় রিচার্ডের গালের আক্রমণাত্মক কাটা দাগ। আজকের চাহনিতে ছিল না কোনো ঘৃণা বিষাদ, ছিল অব্যক্ত কিছু একটা। মানুষ তো তাদের জোর করে নিজের সাথে রাখতে চায়, যাদের তারা ভালো। আকস্মিক ঝড়ের বেগে ছিটকে গিয়ে সিটে পড়ল এলিজাবেথ। কাঁধে আঘাত লাগলো গাড়ির ডোরে লেগে। গ্যাংস্টার বস ফিরে গেল তার নিজস্ব বৈশিষ্ট্যে। রং পরিবর্তন হলো সমুদ্রনীল গভীর চোখ জোড়ার। হিংস্রের গর্জনে কেঁপে উঠল এলিজাবেথ। আমার সাথে এসব যায় না, একদমই না। আমি রিচার্ড কায়নাত। নমনীয়তা, অনুগত্যতা তো একদমই না। আর তুই? ইউ আর নাথিং বাট এ পিস অফ শিট টু মি, এ গার্ল হু জাস্ট পিসেস মি অফ, সামন আই হেট মোর দ্যান এনিথিং। গলায় দলা কুণ্ডলি পাকিয়ে রাজত্ব কায়েম করল কান্না এলিজাবেথের। এত ঘৃণা, তবুও কেন এত জোর জবরদস্তি? অতর্কিতে কণ্ঠনালী আবারও চেপে ধরল রিচার্ড। তীব্র কণ্ঠে দাঁতে দাঁত পিষতে থাকে। এবার একটু ছটফট করল না এলিজাবেথ, বরঞ্চ অনড়ভাবে চেয়ে থাকে রিচার্ডের ধারালো চিবুকে। গলা ছেড়ে চেঁচাতে থাকলো রিচার্ড, কারণ একটাই, আমার বৈশিষ্ট্যের সাথে পারফেক্ট। তোকে ছিনিয়ে এনে আবার খাঁচায় বন্দি করাও আমার হাতের মুঠোয়। কিন্তু করছি না কেন জানিস? কারণ তোর চোখে সেই আফসোসের ছায়া দেখতে চাই, যেই চোখ আমাকে ছাড়া অন্য কাউকে বাছাই করার সাহস করেছে। নিজের সিদ্ধান্তের জন্য অনুশোচনায় জ্বলতে দেখার মজা নিতে চাই আমি। আমার থেকে দূরে গিয়ে শান্তি পাবি, এমনটা সম্ভব নয়। জ্বলে পুড়ে ছারখার হয়ে তুই একদিন নিজেই আমার সামনে আত্মসমর্পণ করবি। আমি সুস্থ নই, একটুও না। পুরোপুরি সাইকো আমি। একদমে কথাগুলো বলে থামল রিচার্ড, তবে এতেই পৈশাচিক আত্মা শান্তি পায় না। রিচার্ড পাশের সিট থেকে হাতড়ে গাড়ির চাবি খুঁজে বের করল। আশাবাদী জিনিসটা পেয়ে ঠোঁটের কোণায় রহস্যময় হাসি ফুটে উঠল। অতঃপর করে বসল এক ধরাশায়ী কাজ। চাবিতে প্রেস করে ডোরের লক খুলল প্রথমে। অতঃপর লম্বাটে পা দিয়ে এক ধাক্কায় খুলে ফেলল ডোর। কোনোরূপ আন্দাজের আগেই এক ধাক্কায় এলিজাবেথকে ফেলে দিল গাড়ি থেকে। ছিটকে গিয়ে নিচে পড়ল এলিজাবেথ। ভাঁজে ভাঁজে কুঁচকে যায় নাক মুখ যন্ত্রণায়। সহসাই সয়ে নিল সকল ব্যথা। একটুখানি শব্দ অবধি করল না। ওর বেদনার্থ চোখ চেয়ে আছে রিচার্ডের নীলমণিতে। রিচার্ড দুই পকেটে হাত ঢুকিয়ে গাড়ি থেকে নেমে শটানভাবে দাঁড়ায় পড়ন্ত এলিজাবেথের সামনে। ওর চোখে আগুনের মতো দহন, যেন প্রতিটা দৃষ্টিতে শিকার করার পৈশাচিক তৃষ্ণা। স্বরে গভীর, কঠিন আর শীতল ধ্বনিতে আচ্ছন্ন।
ইফ ইউ এমবডি বিউটি আই শ্যাল পার্সনিফাই দ্য মনস্টার। তুমি যদি সৌন্দর্যের প্রতিমূর্তি হও তবে আমি হব দানবের জীবন্ত রূপ। সাথে সাথে ধুলো উড়িয়ে চলে গেল কালো গাড়িটি। একরকম নীরব যন্ত্রণায়, যেখানে অনুভূতিগুলোর শেষে আঘাত থাকে সবচেয়ে তীব্র। দীর্ঘদিনের সম্পর্ক যখন অবশেষে ছিন্ন হয়ে যায় তখন তাতে থাকা প্রত্যাশা, সুখ ও প্রাপ্তির অবসান ঘটে এক বিষাদময় সত্যে। ভালোবাসার নৃশংসতার মধ্যে যে সম্পর্ক, তার শেষ হয় একটা শূন্যতা, যা পুরনো অনুভূতিগুলোকে মুছে ফেলে রেখে যায় কেবল ক্ষত। ঠিক সেই দৃষ্টিতে এখনও সামনে তাকিয়ে আছে এলিজাবেথ। এলোকেশি, এলোকেশি। দূর হতে আকুলতা ভরা স্বরে ডাকতে ডাকতে ছুটে আসে তাকবীর। এসে হাঁটু মুড়ে বসে এলিজাবেথের পাশে। ওর গভীর চোখজোড়া এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত দেখতে থাকে। অস্থির কণ্ঠস্বর। এলোকেশি, তুমি এখানে কি করে? আমি কখন থেকে খুঁজছি। জানো তোমাকে না পেয়ে আমার অবস্থা কি হয়েছিল? নিস্তেজ স্বর এলিজাবেথের। হাঁটতে হাঁটতে এদিকে চলে এসেছিলাম, পরে আর রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। সম্পূর্ণ ঘটনা চেপে গেল এলিজাবেথ। তাকবীরের চোখ জোড়া রেহাই পেল কাতরতা, অনুভূতিপ্রবণতা থেকে। চোখ কিঞ্চিত ছোট করে তাকায় এলিজাবেথের পানে। বলল, ফোন তোর সাথেই ছিল, একটা কল করতে পারতে আমায়। অযাচিত কারণে বুক জোড়া পুড়ছে এলিজাবেথের। ছটফটিয়ে উঠল। চলুন না হোটেলে যাই, আমার শরীর খারাপ লাগছে। কিন্তু প্লিজ। ওকে, ওঠো। তাকবীরের সাহায্যে উঠে দাঁড়ালো এলিজাবেথ। সোডিয়াম লাইটের আলোতে ফুটে উঠল এলিজাবেথের ক্ষীণ অব্যয়। চিন্তার ভাঁজ সংকুচিত হলো তাকবীরের দ্বারে। নজর গেল ওর ঠোঁটে। তোমার ঠোঁট ফোলা ফোলা লাগছে কেন এলোকেশি? অজান্তে এলিজাবেথের হাত চলে গেল ঠোঁটে। অনুভূত হলো তীব্র জ্বালা। কিছুক্ষণ আগের ভয়াবহ ঘটনার স্মৃতি যা তাকে তাড়া দিচ্ছে। চোখে অস্বস্তি, মনে তীব্র কষ্টের অনুভূতি। আশেপাশের পরিবেশে অদৃশ্য কোনো ভার নেমে আসলো। অন্দরমহল সিক্ত হয়ে ওঠে সেই অদ্ভুত অশান্ত আবহে। পোকায় কামড় দিয়েছে হয়তো। তাকবীর শুধু এক পলক তাকালো এলিজাবেথের পানে, প্রত্যুত্তর করল না। হাঁটা দিল হোটেলের উদ্দেশ্যে। নতুন বছর আসতেছে তো, কি চাস নতুন বছরে? আমাকে ভণ্ডামির পথ থেকে ফিরিয়ে আনবে নতুন বছরে এমন একজন দয়ালু মানুষ চাই। শালা, তোকে একজন কেন, 10 জনেও ফিরিয়ে আনতে পারবে না। বেশি নষ্ট হয়ে গিয়েছিস। নটকির পোলা, তুই কোন ক্ষেতের মোল্লা রে? উত্তরবঙ্গের। শালা চাপাবাজ, চোরের জাত, আমার মুখ খোলাবি না। তুই যে খাঁটি নোয়াখাইল্লা এটা সবাই জানে। আরে বেটা, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। বলেই চোখ টিপ মারল গাঁটটি। অপর গাঁটটি চোখ রাঙায়। পাত্তা দেয় কে কাকে। গাঁটটি মুখ বেজার করে চুপসানো গলায় বলল, আমি জানি না কিভাবে আমার জীবন এত উত্তেজনাপূর্ণ হয়ে গেছে। কেন, কি ঘটেছে? আজ আমি দোকান থেকে এসে প্যাকেট খুলে দেখি পাস্তা আছে, সস নেই। অপর গাঁটটি ভ্রুজোড়া কুঁচকে ঠোঁট কামড়ে হেসে বলল, প্যাকেট না প্যান্ট। কাচুমাচু হয়ে জবাব আসে, আপনারা যা ভালো বোঝেন। গাঁটটি ফিক করে হেসে দেয়। কিছু বলতে যাবে তখনই শোনা যায় কারোর পায়ের শব্দ। শিরদাঁড়া শক্ত হয়ে যায় ওদের। ন্যাসোকে আকস্মিক দেখতে পেয়ে ঘাবড়ে গেল ওরা। কেউই আশা করেনি ন্যাসো এত জলদি ফিরে আসবে। বস, আপনি? নতদৃষ্টি নিবিষ্ট করে গার্ডরা। কোনো এক গুপ্ত কারণে সকলেই ভয়ে তটস্থ হয়ে আছে। ন্যাসো কোনো প্রত্যুত্তর করে না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করে গমগমে পায়ে বেসমেন্টের ভেতরে চলে যায়। বুক শুকিয়ে আসে সকলের। একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। ন্যাসো নিজেও জানে না সব কাজ ফেলে সবার আগে তাকে বেসমেন্টেই কেন আসতে হলো। সবিতা বেগমকে খাঁচা থেকে বের করে অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছে, যেখানে শুধু একটি দরজা, নেই কোনো জানালা, এক বিন্দু আলোরও দেখা নেই। 3 বেলা খাবারও দেওয়া হচ্ছে এখন। গার্ডের কাছ থেকে যতটুকু জানতে পেরেছে ন্যাসো, প্রথম 3 দিন ইব্রাত ঠিকঠাকভাবে খেলেও 2 দিন ধরে কিছুই মুখে তুলছে না। এটা শোনার পর আর কেন যেন নিজেকে ধরে রাখতে পারল না ন্যাসো।
মেঝেতে ঝিমাচ্ছে ইব্রাত, ত্বকে নেই আর সেই লাবণ্য। মায়াবী চোখ জোড়ার নিচে গর্ত, কালো দাগ, ভাসমান গলদেশের হাড্ডি। ইব্রাতের এই অবস্থা দেখে অপ্রত্যাশিতভাবে ন্যাসো দূরে দাঁড়িয়ে ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। পরপর ব্যগ্র পায়ে এসে দাঁড়ালো ইব্রাতের সামনে। কারোর উপস্থিতি টের পেয়ে দুর্বল চিত্তে মাথা তোলে ইব্রাত। ন্যাসোকে এতদিন পর দেখতে পেয়েও অভিব্যক্তিতে নেই কোনো পরিবর্তন। দৃষ্টি নত করে আবারও। ন্যাসো খুবই অবাক হলো বটে, তার আশা ছিল অন্য রকম, একটু আবেগপ্রবণ বাচ্চামি, আর একটু। আবার কি নতুন নাটক শুরু করেছ? খাচ্ছ না কেন? ইব্রাত নীরব নিঃশব্দ। কি হলো, কথা কানে যাচ্ছে না? এবারও নিশ্চুপ ইব্রাত, যেন মুখে কুলু পেটেছে। চিবুক শক্ত হতে থাকে ন্যাসোর। ন্যাসোর পরনে ছিল ডেনিম প্যান্ট আর ব্রাউন কালারের জ্যাকেট। ব্রাউন কালারের জ্যাকেটের সাথে স্বয়ংসম্পূর্ণভাবে অবলীলায় মিলে গিয়েছে ব্রাউন ধাঁচের চোখ জোড়া। শক্ত হলো দৃষ্টিভঙ্গি। হাঁটু ভেঙে বসল ইব্রাতের সামনে। চিবুক ধরে সোজা উপরে তুলল ইব্রাতের মুখ। ইব্রাতের পাপড়ি জোড়া ভেজা, কম্পিত হচ্ছে শরীর। অস্বাভাবিক লাগতে থাকে সব কিছু ন্যাসোর কাছে। হঠাৎই চোখ গেল ইব্রাতের গলার পাশটায়। নখের আঁচড়ের দাগ স্পষ্ট। কিছু কিছু দাগের উপর সিক্ত তাজা রক্ত শুকিয়ে জমাট বেঁধে আছে। অযাচিত কারণেই বুকের ভেতর জ্বলন শুরু হয় ন্যাসোর। চওড়া তামুকের আভা পরিবর্তন হলো। শান্ত গোছের মানবের মুখে ফুটে ওঠে অযাচিত ক্ষুব্ধতার ছাপ। ওর তীক্ষ্ণ মস্তিষ্কে বার্তা জানান দিয়ে দেয় এখানে কিছু ঘটেছে, যা ঘটার কথা ছিল না। শক্ত হাতে চেপে ধরল ইব্রাতের চিবুক। বিজলি চমকানোর মতো গর্জে উঠল ন্যাসো। সত্যি করে বলো, কে করেছে? ন্যাসোর শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে আরও বেশি করে কাঁপতে থাকে ইব্রাত। ফ্যার করে কেঁদে দেয়। অধৈর্যের পরিচয় দিল ন্যাসো। আবারও চেঁচালো, বলো, কে ছুঁয়েছে তোমাকে? ইব্রাত এই নরকেও যেন এক টুকরো ভরসাযোগ্য ঠাঁই পেয়ে যায়। খামচে ধরল ন্যাসোর জ্যাকেট। হাউমাউ করে কাঁদতে থাকে। কোথায় ছিলেন আপনি? আর একটু হলেই আমার সর্বনাশ হয়ে যেত। ওর কান্না একটুও গায়ে লাগলো না ন্যাসোর। ইস্পাতের মতো শক্ত বুক থেকে টেনে ওর মুখটা সামনে আনলো। উগ্রভাবে চেঁচাতে থাকে, আমার ধৈর্যের বাঁধ ভাঙবি না। বল, তোকে ছোঁয়ার স্পর্ধা কে দেখিয়েছে? ইব্রাত মুখে কিছুই বলে না, শুধু কাঁপতে কাঁপতে ভয়ত চোখে তাকায় সামনের এক গার্ডের দিকে। ন্যাসো ইব্রাতের দৃষ্টি অনুসরণ করে তাকালো সেই গার্ডের দিকে, যে এক কোণায় দাঁড়িয়ে আছে জড়সড় হয়ে। তার পা অসম্ভবভাবে কাঁপছে। ন্যাসোর চোখে মুখে আবির্ভাব ঘটল ভেতরের ঘুমন্ত সেই নরখাদকের। ঝড়ের বেগে গিয়ে গলা চেপে ধরে গার্ডটির। বাকি গার্ডরা তটস্থ হয়ে দূরে সরে যায়। এগোনোর সাহস নেই কারোরই। ন্যাসো প্রথমেই পায়ে আঘাত করে নিচে ফেলে দেয় গার্ডটিকে। গার্ডটি নিচে পড়তেই হামলে পড়ে তার উপর। হাঁটু গেড়ে বসল গার্ডের বুকের উপর। ন্যাসোর চেহারায় বিকৃত কর্ধ। জলে টইটুম্বুর করা চোখে ঢুকিয়ে দিল তর্জনী। চোখের কালো মণি গলে ছিটকে কালো তরল এসে পড়ে ন্যাসোর মুখের উপর। হাত পা ছুঁড়ে ছটফট করতে থাকে গার্ডটি অসহ্যকর যন্ত্রণায়। কিছু মুহূর্তের ব্যবধানে ন্যাসো অপর চোখেও ঢুকিয়ে দিল তর্জনী। এতেই ক্ষান্ত হয় না ন্যাসো। সহসা তর্জনী ঘুরতে থাকে ক্ষতবিক্ষত চোখের ভেতর। তাজা রক্তে সিক্ত গার্ডের মুখমণ্ডল। গড়িয়ে গড়িয়ে রক্ত আর মণির তরল অংশ মেঝেতে পড়তে থাকে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে শক্তপোক্ত গোছের বাকি গার্ডদেরও গা শিউরে ওঠে। ন্যাসো নিজের কাজে অনড়। ক্রমাগত আরও হিংস্র হতে থাকে আচরণ। এই চোখ দিয়ে নোংরা দৃষ্টি দিয়েছিলি না? পকেট থেকে ছোট একটা পকেট নাইফ বের করল ন্যাসো। প্রথমের আঘাত হয় বুকের পাঁজরের মাঝখানটায়। এভাবে একের পর এক আঘাত করতেই থাকে ন্যাসো। তাজা রক্তে সিক্ত হয় পুরো মেঝে। চেঁচানোর মতো অবশিষ্ট শক্তিও থাকে না গার্ডটির শরীরে। অসাড় হয়ে আসে সমস্ত শরীর। চোখের সামনে নেমে আসে আধার। ফালি ফালি হয়ে যায় বুক। তবুও হিংস্রতা কমে না ন্যাসোর। ফিনকি দিয়ে ছিটকে আসা রক্তে আড়াল হয়ে যায় ন্যাসোর নিজস্ব গায়ের রং।
রক্তের ভেতরে শুধু জ্বলজ্বল করে ন্যাসোর বাদামি চোখ জোড়া। চোখে দহন ও আগ্রাসন, আগুন জ্বলছে। দৃষ্টি হয় তীক্ষ্ণ, বেপরোয়া এবং ধ্বংসাত্মক। চোখের মণি স্থির হয় ন্যাসোর, অস্থিরভাবে চারপাশে কিছু খুঁজতে থাকে। কিছু দূরে একটা বড় পাথরখণ্ড দেখতে পেয়ে পৈশাচিক হাসি দিয়ে সেটির কাছে ছুটে যায় ন্যাসো। অধিক ওজনের পাথরটা তুলতে একটু বেগ পোহাতে হলো তাকে, তবুও সুঠাম দেহের অধিকারী ন্যাসোর তেমন খাটতে হয়নি। আবারও তেড়ে আসলো রক্তাক্ত গার্ডের কাছে, নিস্তেজ দেহ। প্রাণ পাখি উড়াল দিয়েছে সেই কখনই। ন্যাসোর ধ্বংসযজ্ঞের কাছে টিকতে পারেনি বেশিক্ষণ। সকল গার্ডরা মুখ ফিরিয়ে নেয় আগাম। নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে গা গোলাতে থাকে ইব্রাতের। দুই হাতে চোখ চেপে ধরে চিৎকার করে উঠল। ন্যাসোর ইব্রাতের চিৎকারে চকিতে ওর দিকে ফিরল। পরপর মাথার উপর তুলে রাখা পাথরটি ছুঁড়ে মারল মৃত লাশের উপর। থেতলে যায় সম্পূর্ণ মুখ। মাথার খুলি ফেটে মগজ গিয়ে ছিটকে পড়ে দূরে। ন্যাসো সেই লোমহর্ষক দৃশ্য দেখে পৈশাচিক হাসি দিয়ে ইতি টানল আজকের ধ্বংসযজ্ঞের, যেই হাসি তাদের কাছে তৃপ্তিময় হাসি। ইব্রাতের আর্তনাদ শুনে ছুটে গেল ওর কাছে, টেনে তুলে সহসাই বুকের সাথে মিশিয়ে নিল। ন্যাসোর গায়ের রক্তে সিক্ত হয় ইব্রাতের শরীর, তবুও ছাড়ে না ন্যাসো। ছটফট করতে থাকা ইব্রাতকে শক্তপোক্ত বুকে চেপে ধরে রাখে। ন্যাসোর বুকের ভেতরের প্রকম্পনে কম্পিত হচ্ছে ইব্রাতের শরীরও। হঠাৎই নড়াচড়া থেমে গেল ইব্রাতের। ন্যাসো বুঝতে পারে ইব্রাত চেতনা হারিয়েছে। তাও ছাড়ল না ন্যাসো। অনুভব করল পৈশাচিক জুড়ে তরতরিয়ে বেড়ে ওঠা তীব্র ক্রোধ আর হিংস্রতা তলিয়ে যাচ্ছে বক্ষপটে বহমান মন্থর শিথিলতায় এই মেয়ের সংস্পর্শে। হঠাৎই পকেটের অবহেলিত ফোনটা বেজে উঠল। লুকাসের কল। ইব্রাতকে কাঠের চৌকিতে শুইয়ে দিয়ে কল রিসিভ করে ন্যাসো। ওপাশ থেকে শোনা যায় লুকাসের অস্থির কণ্ঠস্বর। লোকা, বাংলাদেশে পৌঁছে গিয়েছ? ওই দিকের কী অবস্থা? আমরা কালকের ফ্লাইটে ইতালি ব্যাক করছি। ন্যাসোর ভ্রুজোড়া কুঁচকাল। অবিশ্বাস্য স্বরে আওড়ায়, বস রাজি হয়েছে তবে? ফাদারের উপর অ্যাটাক হয়েছে ন্যাসো। কি? খুব করে অবাক হয়ে চেঁচালো ন্যাসো। কার এত সাহস আর শখ হলো মরার? বিদঘুটে হাসি দিল লুকাস। বলল, সেটাই তো দেখতে যাচ্ছি। ওকে, আমি নেক্সট ফ্লাইটেই আসছি। না না, একদম না। এই মুহূর্তে তোমার বাংলাদেশে থাকাটা অনেক দরকার। একটা ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার পাঠিয়েছি দেখো। 1 ঘন্টার ভেতর এই অ্যাকাউন্টের সকল ডিটেলস লাগবে বসের। ওকে। কল কেটে দেয় ন্যাসো। অচেতন ইব্রাতের দিকে এক পলক তাকিয়ে কাউকে ফোন করতে করতে বেরিয়ে গেল বেসমেন্ট থেকে। লাভার্স পয়েন্ট বিচ, ক্যালিফোর্নিয়ার মন্টেরো উপদ্বীপে অবস্থিত একটা অপূর্ব সমুদ্র সৈকত, যা প্রকৃতির নিখুঁত সৌন্দর্য এবং শান্ত পরিবেশের জন্য বিখ্যাত। নামের মতোই এই স্থানটিতে যুগলপ্রেমের আবেগময় মুহূর্তগুলো সবচেয়ে বেশি প্রতিফলিত হয়। সমুদ্রের ধারে উজ্জ্বল সূর্যের আলোয় ঝকঝকে বালি, লাইন ধরে সারি সারি ডাব গাছ। সমুদ্রের মাঝখানে মাঝারি আকৃতির এই দ্বীপ প্রতিটা যুগল আশিকদের ভ্যাকেশনের জন্য বেস্ট। এলিজাবেথ মন খুলে চিরচিত্তে সমুদ্রের স্বচ্ছ নীল পানিতে পা ভেজাচ্ছে। মুক্ত বাতাস, সমুদ্রের ঠান্ডা পানি এবং প্রাকৃতিক সৌন্দর্য এলিজাবেথের মধ্যে স্বাধীনতার নতুন অনুভূতি জাগ্রত করে আবারও। ওর কাছে এটি এক ধরনের পুনর্জন্মের অনুভূতি, যেখানে প্রতিটা পদক্ষেপে মানুষ অনুভব করে যে তার জীবন আবার শুরু হয়েছে, সমস্ত সীমাবদ্ধতা ও কষ্ট ভুলে গিয়ে। জামা ভিজে যাবে এলোকেশি, এত গভীরে যেও না। মোটেও এলিজাবেথ গভীরে যায়নি। পাড়ে দাঁড়িয়ে সমুদ্রের পানিতে স্নান করাচ্ছিল পাকে। অষ্টাদশীর মতো আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে ক্রমাগত। ওষ্ঠপুর জুড়ে চঞ্চল প্রাণখোলা হাসি। ওষ্ঠ ছড়ানোর হাসিরাস নিস্তার নেই। পরনের স্কাই ব্লু কালারের লং ফ্লোরাল প্রিন্টের গাউন টাকনু থেকে আরও একটু উপরে তুলে নিল। গ্রীবা ঘুরিয়ে তাকালো তাকবীরের দিকে। ভেংচি কেটে বলল, কেন?
এটা ভিজে গেলে আর একটা কিনে দিতে পারবেন না? অধর প্রসারিত করে হাসল তাকবীর। সে এলিজাবেথের পেছনেই ওর জুতো জোড়া হাতে নিয়ে দাঁড়িয়েছিল। গভীর চোখ দুটো আশ্লেষে জড়িয়ে রেখেছে এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত। প্রতিবারের মতো তাকবীর আজও ম্যাচিং করে জামা পরেছে এলিজাবেথের সাথে। এই সব কিছুই তাকবীর অতি আবেগ আর যত্নের সহিত কেনে। এক অষ্টাদশীর সান্নিধ্যে আসলে ভুলে যায় নিজের বয়স, প্রফেশন। মন হয়ে ওঠে চাঙা, আচরণ করতে থাকে তরুণ বয়সের যুবকদের মতো। ফর্মাল প্যান্টের সাথে মিলিয়ে এলিজাবেথের গাউনে সেম প্রিন্টের হাফ হাতার বিচ শার্ট পরেছে তাকবীর। চোখে সানগ্লাস, শার্টের বুকের বোতাম দুটো অনড়ম্বরভাবে খোলা। কোকড়া চুলগুলো উঠছে এলোমেলোভাবে উত্তরের হাওয়াতে। চোখে একরাশ মুগ্ধতা, অধরে উজ্জ্বলিত শিখা। কারা বলে শ্যামবর্ণের পুরুষরা সুন্দর হয় না? বোকা তারা, যথেষ্ট বোকা। শ্যামবর্ণের চেহারা যেন চাঁদের আলোয় ফুটে ওঠা একটা নিখুঁত রূপ, যার মাঝে এক অমলিন কোমলতা আর জটিলতা মিশে থাকে। তাকবীরের চোখ দুটি গভীর সাগরের মতো বিশাল ও উদার, যেন কল্পনার জগতে প্রবাহিত এক নদী। হালকা হাসিতেই পৃথিবীর সব রঙের মেলবন্ধন ঘটে, আর তার উপস্থিতি চারপাশে এক ধরনের মিষ্টি ছোঁয়া রেখে যায়। এলিজাবেথের কথায় ঠোঁট কামড়ে হাসল তাকবীর। আপন মনে বিড়বিড় করল, তোমার এই অপরূপ সৌন্দর্য শুধুমাত্র আমি দেখব বলে যদি পুরো বীজটাও কিনে ফেলতে পারি, তবে কি সামান্য জামা কাপড় কিনতে আমার খুব বেশি কষ্ট হয়ে যাবে বোকারানি? কথাগুলো বরাবরের মতোই দেখা মিলল না দন্তপাটে। বাকি সব কিছুর মতো এগুলো ভেতরেই চেপে রাখল। কিছু বলার নেই ম্যাডাম। অকারণেই খিলখিল করে হাসছে এলিজাবেথ। উচ্ছ্বসিত স্বরে চেঁচালো, ধন্যবাদ এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। খুব সুন্দর জায়গাটা, আমার অনেক পছন্দ হয়েছে। তখন তো আসতে চাইছিলে না? ভাগ্যিস আপনি জোর করেছিলেন। হাসির মাত্রা বাড়ে এলিজাবেথের। তাকবীর শুধু মনোমুগ্ধকর দৃষ্টিতে তাকিয়ে আছে। কথা আসতে চায় না তার ভেতর থেকে। অভ্যন্তর থেকে বলছে, চেয়ে থাকো এভাবেই একগুঁয়ে দৃষ্টিতে। প্রশান্তির স্রোতে বয়ে নে আমাকে। কাল রাতে হোটেলে ফেরার পরপরই এলিজাবেথের রুমের দরজা লক করে দেয় ভেতর থেকে। তাকবীর শতবার ডাকলেও দরজা খুলে না এলিজাবেথ। পরের সকালে উপায়ন্তর না পেয়ে তাকবীর হোটেল স্টাফের কাছ থেকে ডুপ্লিকেট চাবি এনে দরজা খোলে। এলিজাবেথকে ওর কাছে খুবই অস্বাভাবিক লাগছিল। তারপরই জোর করে নিয়ে আসে এখানে তাকবীর। আপনার রুচি খুব ভালো। এলিজাবেথের কথায় সন্ধি ফিরে পায় তাকবীর। ভ্রুজোড়া কিঞ্চিত কুঁচকিয়ে ভাবলেশীনভাবে জবাব দেয়, অবশ্যই ভালো, না হলে তোমাকে পছন্দ করতাম? মুখ বাঁকায় এলিজাবেথ। পেছন থেকে না দেখেও বুঝতে পারে এলিজাবেথের এক্সপ্রেশন। ফিক করে হেসে দেয় তাকবীর। হাসছেন যে? ফিরে উৎসুক হয়ে জানতে চাইল এলিজাবেথ। হাসি আটকে রাখে তাকবীর। কই, না তো। ঢং। খুব পাকনা পাকনা কথা শিখেছ তুমি। আমি পেট থেকেই পাকনা হয়ে বের হয়েছি। বলেই সাগরের পাড়ে পড়ে থাকা ঝিনুক কুড়াতে থাকে এলিজাবেথ। নাক কুচকায় তাকবীর। এসব নিচ্ছ কেন? প্রত্যুত্তর করে না এলিজাবেথ। পাট ধরে ধরে ঝিনুক কুড়িয়ে কুড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। তাকবীরও জুতা জোড়া হাতে নিয়ে পিছু যেতে থাকে এলিজাবেথের। এলোকেশি, ছেলে মানুষই করো না, এগুলো ধারালো, হাত কেটে যেতে পারে। এতক্ষণে গিয়ে দাঁড়ায় এলিজাবেথ। গাল ফুলিয়ে পেছন ফেরে। দুই হাতে কোমর বেঁধে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গমগমে গলায় বলল, ছেলে মানুষই মানে? আপনি জায়গায় দাঁড়িয়ে আমার লিঙ্গ পরিবর্তন করে দিচ্ছেন। খুব অসভ্য তো আপনি। তৎক্ষণাৎ আবার ঘুরে ফেরে এলিজাবেথ। তাকবীর পেট চেপে ধরে হাসতে লাগলো। পরপর নিজের ভুল চটজলদি সংশোধন করে নিল। আচ্ছা আচ্ছা, সরি ম্যাডাম, মেয়ে মানুষই করবেন না। এগুলো রাখো, হাত কেটে যাবে। ভদ্র মেয়ের মতো কথা শুনল এলিজাবেথ। ফেলে দিল হাত থেকে। তাকবীরের অভ্যন্তর শিউরে উঠল এই একটুখানি বাধ্যকতায়। তবে এবার করে বসল আরেক কাণ্ড।
চুল ছেড়ে দিয়ে 2 হাত ছড়িয়ে পাখির মতো ডানা মেলে দৌড়াতে থাকে। তপ্ত শ্বাস ফেলে তাকবীরও দৌড় দিল পেছন পেছন। সমুদ্রের নরম বালুকা বেলায় দুজন প্রেমিক যুগল। দূরে ঢেউয়ের কলকল শব্দ, আকাশে পড়ন্ত সূর্যের সোনালি আভা। মেয়েটি হাত সরিয়ে উচ্ছল হাসিতে দৌড়ে চলেছে, যেন ঢেউয়ের সঙ্গে প্রতিযোগিতা করছে। তার খোলা লাল চুল বাতাসে উঠছে আর পায়ের কাছের বালুগুলো ছিটিয়ে দিচ্ছে। ছেলেটি তার ঠিক পেছনেই, হালকা হাসি মুখে তাড়া করছে, যেন মেয়েটির হাসির উৎস ধরতে চাইছে। তাদের পদচারণায় বালুর উপর দাগ রেখে যায়, আর সেই দাগগুলো যেন তাদের ভালোবাসার গল্প বলে। সমুদ্রের ঢেউ এসে আবার সেই পদচিহ্ন মুছে দেয়, ঠিক যেমন প্রকৃতি মানুষের মধুর মুহূর্তগুলোকে গোপন করে রাখে। ক্লান্ত হয়ে থামল এলিজাবেথ, থামল তাকবীর নিজেও। দুজনেই হাঁটুতে ভর দিয়ে হাঁপাচ্ছে। বড় হবে কবে? এখনও তো বাচ্চামো করো। এলিজাবেথ শুকনো ঢোক গিলে রুষ্ট গলায় বলল, আমি যথেষ্ট বড় হয়েছি। ঠিক বয়সে বিয়ে হলে এতদিনে আমার মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিতে পারতাম। এটা মানাতো না। বাচ্চারা চায়নি স্বামী স্ত্রী হতে, ওরা ভাই বোন হতে ইচ্ছুক। তাই তো আমাদের কারোরই ঠিক সময়ে বিয়ে হয়নি। তাকবীর ঠোঁটের দাঁত চেপে হাসি থামানোর চেষ্টা করল যথাসম্ভব। স্তব্ধ হয় এলিজাবেথ। পরিবর্তন হলো চেহারার রং, স্বর। আপনি জানেন, আপনি আমার বিশ্বাসের ঠিক কত বড় জায়গা দখল করে নিয়েছেন ভালো মানুষ। আবেশিত দৃষ্টিতে তাকায় তাকবীর, দৃষ্টি স্থির, কণ্ঠে নমনীয়তা। এভাবেই, ঠিক এভাবে একদিন পুরো তুমিটাকে নিজের দখলে নিয়ে যাব। যদি না পারেন। ফোঁস নিঃশ্বাস ফেলে তাকবীর, ঘুরে দাঁড়ালো উথাল পাথাল ঢেউয়ের সমুদ্রে। অভিব্যক্তি শূন্য, কণ্ঠে নেই প্রাণ। নিস্তব্ধভাবে আওড়ালো, ভাসিয়ে দেব নিজেকে, বিলীন হয়ে যাব বিচ্ছেদের দহনে। গা কেঁপে ওঠে এলিজাবেথের। খেই হারিয়ে তড়িঘড়ি করে বলল, কি বলছেন এসব? ঢোক গেলার মতো হজম করে নিল তাকবীর নিজের অব্যক্ত বেদনার বাণী। চলো, গিয়ে বসি। বিচের মধ্যে সুন্দর করে ডেকোরেট করা এক অতি রোমাঞ্চকর পরিবেশ। সাদা সফেদ চাদর বিছানো সাদা চিকচিকে বালিতে। তার উপর নানা রকমের স্ন্যাক্স, জুস, কেক আর একটা গিটার, সব মিলিয়ে সুন্দর করে সাজানো। সাথে যুক্ত হয়েছে গোছা গোছা সাদা গোলাপ। এবার আর লাল গোলাপ আনেনি তাকবীর। এলিজাবেথ এতক্ষণ এগুলো তেমন খেয়াল করে দেখেনি। এখন দেখতে পেয়ে চোখ ছানা বড়া হয়ে যায়। ঠোঁট গোল করে তাকায় তাকবীরের দিকে। কখন করলেন এগুলো? তাকবীর নিশ্চুপ। এলিজাবেথ আবারও বলল, আপনার সাথে কাটানো প্রতিটা মুহূর্তই মনে হয় আগের থেকে কত শখ করে সাজানো সব কিছু। নিঃশব্দে হাসে তাকবীর। হঠাৎই আনমনে বিড়বিড় করতে থাকে, আমি গোপনে ভালোবেসেছি। বাড়ি ফেরা পিছিয়েছি তোমায় নিয়ে যাব বলে। কর্ণপাত এড়ায় না এলিজাবেথের। চকিতে তাকবীরের দিকে ফিরে তাকালো। বাচ্চা সুলভ গলায় আবদার করল, একটা গান শোনান না। বেশি জোর করতে হয়নি তাকবীরকে। অমায়িক হেসে গিটার হাতে তুলে নিল তাকবীর। তাল তোলে গিটারের, সাথে সুর দেয়, বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনি আজি দোল। মুগ্ধতায় ধাঁধিয়ে যায় এলিজাবেথের অন্তঃকরণ। 2 হাতে তালি দিতে থাকে। অসম্ভব সুন্দর আপনার গানের গলা। পেরিয়ে গেল আরও কিছু মুহূর্ত। অপ্রাসঙ্গিক বাক্য আদান প্রদানে হঠাৎই ভেসে এলো তাকবীরের গদগদে কণ্ঠ, এই, এক্ষুনি চুল বাঁধো তো। এলিজাবেথ জুস খাচ্ছিল। ওর সামনে চুলগুলো প্রিন্টেসি ক্লথ ক্লিপার দিয়ে আটকানো ছিল। তাও বাতাসের তোড়ে এলোমেলোভাবে উঠছিল অবাধ্যকতার পরিচয় দিয়ে। এলিজাবেথ ঠোঁট ভেঙে তাকবীরের দিকে তাকালো। চুপসানো গলায় বলল, কেন? তাকবীরের তৎক্ষণাৎ জবাব, এই এলোমেলো চুলগুলো ঝড় তুলে দিচ্ছে ভেতরে। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। মাথা নিচু করে ফেলল। পার হলো কিছু নীরব মুহূর্ত। তাকবীর শুধু তাকিয়েই থাকে। আপনি যেভাবে সারাক্ষণ তাকিয়ে থাকেন, ক্লান্ত হন না? হাঁটুতে কনুই ঠেকিয়ে গালের নিচে হাত রাখা অবস্থায় বসা ছিল তাকবীর। সেইভাবেই উত্তর দিল,
চোখে মাঝে সাঝে ক্লান্তির ছাপ আসলেও মনে আসে না। একটা গভীর সান্ত্বনার মুহূর্ত, যেখানে সমস্ত দুঃখ, উদ্বেগ ও যন্ত্রণা সময়ের সাথে প্রশমিত হয়ে যায়। সেই মুহূর্তে মনে হয় অনেক কঠিন সময়ের পর অবশেষে একটু শান্তি ও স্বস্তি মিলেছে, যা তাকে আবার নতুন করে জীবনের উদ্দেশ্য ও শক্তি দেয়। অনুভূতিটি হতে পারে অব্যক্ত, কিন্তু তার মধ্যে এক ধরনের তৃপ্তি এবং মানসিক শুদ্ধতার অনুভূতি থাকে। এলিজাবেথের নিজেরও মাঝে মাঝে খারাপ লাগা কাজ করে, প্রতি ক্ষণে ক্ষণে এভাবেই তাকদীরের অনুভূতিকে এড়িয়ে যেতে। জীবনটা এমন কেন? আমাদের চাওয়া অনুযায়ী খুবই কম জিনিসই পেয়ে থাকি আমরা। কেন? আমাকে রাশিয়া নিয়ে চলুন না। সোজা হয়ে বসল তাকবীর, গম্ভীর স্বরে জানতে চাইল, কেন? এলিজাবেথের কণ্ঠে আকুলতায় ঠাসা, সবেগে আওড়ালো, আমি মমকে খুঁজে বের করতে চাই। আমার বিশ্বাস মম এখনও বেঁচে আছে। তাকবীর কিছু বলতে যাবে, তখনই ভেসে আসে কর্কশ শব্দ, যেন যুদ্ধের হুঁশিয়ার। তাকবীর উঠে দাঁড়ায়, দৃষ্টি নিক্ষেপ করে সমুদ্রে। ওর পেছন পেছন এলিজাবেথও উঠে দাঁড়ায়। তাকবীরের কপালের ভাঁজ সংকুচিত হলো, জিভ দিয়ে ঠোঁট ভেজালো চিন্তিত ভাব। 4টা বড় বড় ফ্রিগেট বোট এদিকেই আসছে। তাকবীর এলিজাবেথকে নিজের আড়ালে নিয়ে যায়। এলিজাবেথকে পিঠ দিয়ে আড়াল করে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে সামনে। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে খারাপ কিছু হতে চলেছে। তাকবীর আজ পুরো বীজটা কিনে নিয়েছে একান্ত মুহূর্ত কাটানোর জন্য, সুতরাং কোনো পর্যটকের আসার সম্ভাবনা একেবারেই নগণ্য। ভাবনার ভেতরেই ফ্রিগেট বোটটি এসে থামে পাড়ের কাছে। মুহূর্তের মধ্যেই এক ঝাঁক পাখির মতো কালো পোশাকধারী লাফিয়ে নেমে ওদের দিকেই তেড়ে আসতে থাকে। তাদের চোখে হিংস্রতা, হাতে অস্ত্র। অভ্যন্তরে শিউরে ওঠে এলিজাবেথের। খামচে ধরে তাকবীরের শার্ট। অকস্মাৎ তাকবীর এলিজাবেথকে অবাক করে দিয়ে ঝড়ের বেগে দৌড়ে গেল সামনে, যেন যান্ত্রিক মেশিন। সুইচ অন করার সাথে সাথে চলতে শুরু করেছে। চোখের পলকে দুজনকে বালির উপর শুইয়ে দিল তাকবীর। এলিজাবেথের দিকে তেড়ে আসা সকলে একে একে করে মাটিতে লুটিয়ে পড়ছে। তাকবীর নিপুণভাবে প্রতিহত করছে সকল ঘাতকদের। ঢেউয়ের মতো একের পর এক আক্রমণ আসছে, আর তাকবীর প্রতিবার তার দৃঢ়তাকে ঢালের মতো ব্যবহার করছে। রক্তে সিক্ত হচ্ছে সাদা বালি। সাদা ঝকঝকে বালির রং পরিবর্তিত হয়ে রেড ক্লেতে পরিণত হচ্ছে। তবুও পিছু হটে না তাকবীর। কেঁপে উঠল এলিজাবেথ তাকবীরের হুঙ্কারে। তোরা ভুল জায়গায় এসেছিস। এলিজাবেথ স্তব্ধতায় ছেয়ে যায়, চিনতে পারছে না এই তাকবীরকে। এ এক অন্য তাকবীর, সমুদ্রের মতো হিংস্র, আর চোখে সাহসের আগুন। এত উগ্র আচরণ, এত ভয়ঙ্কর মুখভঙ্গি। কমতে থাকে সৈন্য সংখ্যা। ইমিগ্রেশনে দাঁড়িয়েছিল রিচার্ড আর লুকাস। আজ ইতালি ব্যাক করছে তারা। হঠাৎ করে রিচার্ডের হাতের ঘড়িতে রেড অ্যালার্ট দিতে থাকে। চোখে মুখে হিংস্রতার ছাপ ভেসে ওঠে গ্যাংস্টার বসের। লাগেজ ফেলে উন্মাদের মতো এক্সিটের দিকে যেতে থাকে। তাজ্জব বনে যায় লুকাস। পেছন থেকে চেঁচালো, বস, কোথায় যাচ্ছেন? বিপদ। বিপদ? এই একটা শব্দ শুধু উচ্চারণ করল রিচার্ড। শোনামাত্র লুকাস নিজেও সচল হয়ে গেল। নিজের কাজে বেরিয়ে পড়ল তৎক্ষণাৎ। হঠাৎই পেছন থেকে ভেসে আসলো এলিজাবেথের চিৎকার। চকিতে পেছন ফেরে তাকবীর, যেন কি হারিয়ে গেল। একজন তাকবীরের মারামারির সুযোগ বুঝে গিয়ে আক্রমণ হানে এলিজাবেথের উপর। চেপে ধরে এলিজাবেথের চুলের মুঠি। ব্যথায় কুকরিয়ে নাকমুখ কুঁচকে রেখেছে এলিজাবেথ। ইতিমধ্যে অর্ধেক সৈন্য সংখ্যা কাবু হয়ে গিয়েছে। তাকবীর একাই অধিকের সাথে লড়াই করেছে। তাকবীর তাকালো এলিজাবেথের ব্যথাতুর মুখে। পরপর তাকালো তীক্ষ্ণ দৃষ্টিতে মুষ্টিবদ্ধ হাতের দিকে। গভীর নিকোষ কালো চোখে ফুটে উঠল ক্রোধের আগুন। নিচে পড়ে থাকা একটা কাচের বোতল তুলে নিল তাকবীর। অতপর হাঁটুতে এক বাড়ির মাধ্যমে ঠিক মাঝ বরাবর ভেঙে ফেলল। ভাঙা বোতলের অংশ তীক্ষ্ণ অস্ত্র বানিয়ে দ্রুত ঘূর্ণিতে ছুঁড়ে মারল মুষ্টিবদ্ধ হাতে।
চামড়া ভেদ করে কাচের সরু অংশ মাংসে বিঁধে যায়। রক্তাক্ত হাত চেপে ঘাতকটি বসে পড়ল। তাকবীর ছুটে গেল এলিজাবেথের কাছে। জুবুথুবু করে কাঁপতে থাকে এলিজাবেথ। ভেতরে ঘূর্ণিঝড় অনুভূত হচ্ছে তার এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে। কই মাছের প্রাণ এত সহজে মরে না। আহত ঘাতকরা আবারও তেড়ে আসে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে আবারও। ৫-৬ জন ঘিরে ধরল তাদের। তাকবীর কৌশলে এলিজাবেথকে আড়াল করে সকলের মোকাবেলা করতে থাকে। সমুদ্রের ঢেউয়ের গর্জনের সঙ্গে শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই। হঠাৎই পেছন থেকে একজন তেড়ে আসে এলিজাবেথের দিকে ছুরি নিয়ে। এলিজাবেথ ২ হাতে মুখ চেপে ধরে চিৎকার করে উঠল। কোনো রকম যন্ত্রণা অনুভব না হওয়ায় কাঁপা কাঁপা হাতগুলো মুখ থেকে সরায় এলিজাবেথ। চোখ মেলে তাকাতেই সামনের দৃশ্য অবলোকন হলে গা শিউরে ওঠে এলিজাবেথের। মুখে হাত চেপে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে। তাকবীর এলিজাবেথের পেটের দিকে অগ্রসর হওয়া ধারালো ছুরিটি নিজের হাতে চেপে ধরে রেখেছে। গলগলিয়ে রক্ত পড়ছে হাত থেকে। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে সামনের ঘাতকের দিকে। পরপর পেট বরাবর এক লাথিতে ফেলে দিল তাকবীর সেই ঘাতককে। আবারও তেড়ে আসে এক ধরাশায়ী আক্রমণ। প্রত্যেকটা আঘাতই আসছে শুধু এলিজাবেথের উপর। পেছন থেকে আরেকজন ছুরি নিয়ে দৌড়ে আসছে এলিজাবেথের দিকে। তাকবীর একটানে এলিজাবেথকে নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুরিয়ে ফেলে। ছুরি গিয়ে বেঁধে তাকবীরের বাহুতে। রক্তে ভিজে যায় সমস্ত শার্ট। তবুও দুর্বল হয় না তাকবীর। লড়তে থাকে। এত চেষ্টা করেও এলিজাবেথকে রক্ষা করতে পারেনি তাকবীর। মারামারির এক পর্যায়ে লাঠির আঘাত এসে লাগে এলিজাবেথের মাথায়। গ্রীবা বেয়ে লাল তরল ঝরতে থাকে। থমকে যায় তাকবীরের দুনিয়া এলিজাবেথের মাথায় চেপে রাখা হাত সামনে আনতেই। এতক্ষণে নিজেকে খুবই দুর্বল অনুভূত হচ্ছে। চোখে যন্ত্রণা আর সাহসের এক অদ্ভুত মিশ্রণে এলোমেলো হয়ে টলে যেতে থাকে তাকবীর। চুলের ফাঁক গলিয়ে রক্ত ঝরতে থাকে এলিজাবেথের। নিজের রক্ত তোয়াক্কা না করে এলিজাবেথের রক্ত দেখে বিচলিত হয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরে তাকবীরকে শক্ত করে। চোখের সামনে একটা বড় দুঃস্বপ্ন ফিরে আসছে যেন। শরীর ছেড়ে দেয় এলিজাবেথ তাকবীরের বক্ষপটে। নিজের শরীরের নিয়ন্ত্রণও হারাতে থাকে তাকবীর। অসাড় হয়ে আসে সর্বাঙ্গ। লুটিয়ে পড়ে দুজনেই। ঘাতকরা তখনও একের পর এক আঘাত করতেই থাকে তাদের উপর। তাকবীর শেষ মুহূর্ত পর্যন্ত এলিজাবেথকে রক্ষা করে যায়। একটা আঘাতও আসতে দেয়নি এলিজাবেথের উপর। বিরতিহীনভাবে পিঠের উপর লাঠি দিয়ে আঘাত করছে ঘাতকরা। চোখের সামনে সব কিছু আঁধার হতে থাকে তাকবীরের। নিভে আসে চোখের পাপড়ি জোড়া। পেছনে সূর্য ডুবতে থাকে আর ঢেউ গর্জন করতে করতে যেন ঘোষণা দিচ্ছে অপূর্ণ প্রেমের অপূর্ণতা। সহসায় মিলে যায় চোখের পাপড়ি জোড়া। ঠিক তখনই প্রদীপ শিখার ন্যায় আশার আলো জ্বলে উঠল। সমুদ্রের পাড়ে বাতাসের তীব্র গর্জন ঢেউয়ের তালে এক দুর্দান্ত দৃশ্য ফুটে ওঠে। আকাশে সূর্য স্বর্ণালী আভা ছড়িয়ে দিচ্ছে, আর সমুদ্রের জল যেন তার প্রতিফলন হয়ে ঝলমল করছে। ঠিক সেই মুহূর্তে আকাশে ভেসে আসে একটা হেলিকপ্টার। তার বিশাল পাখা বায়ু কেটে এদিকেই আসছে। পাইলট তার দক্ষ হাতে মসৃণভাবে হেলিকপ্টারটি নামায় সমুদ্রের তীরবর্তী বালির উপর। উদীয়মান হলো এক সুঠাম দেহের অধিকারী মানব। হেলিকপ্টারের ল্যান্ডিং স্কিডে পা দিয়ে দাঁড়িয়ে আছে, যেন অধিক তারা কখন নামবে। বিশাল আকৃতির পাখার ঘূর্ণিতে সেট করা চুলগুলো গতিহীন। সমুদ্রের পাড়ে উপস্থিত হয় এক অজানা শক্তি, দৃঢ় সংকল্পের প্রতীক। সমুদ্রের তীরে পা রেখেই এক ঝলকেই প্রতীয়মান করে রিচার্ড তার প্রশিক্ষণ এবং সাহসিকতা। এন্ট্রি হয় হিরোরূপী ভিলেনের। রিচার্ড কোটের ভেতরের দুই পাশের পকেট হতে দুটো গান বের করে পাখির মতো দুই পাশে হাত ছড়িয়ে দেয়। এক নাগাড়ে শ্যুট করতে থাকে। চেহারা শক্ত, সুরক্ষিত, আর চোখে এক অদ্ভুত আত্মবিশ্বাসের আভা। একে একে ঘায়েল করতে থাকে সকল ঘাতকদের। পাল্টা আক্রমণের সময় অবধি পায়নি কেউ। তাকবীরের পাশে বিছিয়ে যায় লাশ।
তাকবীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে রিচার্ডের দিকে। রিচার্ড শ্যুট করতে করতে সামনে এগিয়ে আসে। নিজের কাজে অটল থাকা অবস্থায় এক পলক পাশে ফিরে তাকালো তাকবীরের দিকে। নিস্তেজ এলিজাবেথ পড়ে আছে সেখানে। অতঃপর দক্ষ হাতে অনড়ভাবে শ্যুট করতে করতে বজ্রপাতের মতো গম্ভীর কণ্ঠে চেঁচিয়ে বলল, স্টপ স্টেয়ারিং অ্যাট মি ইডিয়েট, গেট হার ইন দ্য হেলিকপ্টার। চকিতে হতচেতন হয়ে ফেরে তাকবীর। তাৎক্ষণিকভাবে অচেতন এলিজাবেথকে কোলে তুলে নিল। এগোতে থাকে হেলিকপ্টারের দিকে। রিচার্ডের গানের গুলি শেষ হয়ে যায়। তখনও একজন বেঁচে ছিল। খালি হাতে হিংস্র প্রাণীর মতো হামলে পড়ল রিচার্ড। বুকের উপর হাঁটু দিয়ে চেপে ধরে শক্ত মুষ্টিবদ্ধ হাতে আঘাত করে মুখে। শরীরের সকল তেজ হাতে ঢেলে দিয়েছে এহেন আরেক ভয়ঙ্কর দৃশ্যে। তাকবীর হেলিকপ্টারের সিটে এলিজাবেথকে শুইয়ে দেয়। বিস্মিত চোখে তাকায় রিচার্ডের দিকে, ওর উন্মাদনার দিকে। পাইলট রিচার্ডের জন্য অপেক্ষা করতে থাকে। তবে সে যে বিধ্বংসী ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, এত সহজেই কি তা শেষ হবে? উপায়ন্তর না পেয়ে পাইলট আহত তাকবীর আর এলিজাবেথকে নিয়ে ফ্লাই করে। দৃষ্টিশূন্য না হওয়া পর্যন্ত তাকবীর চেয়ে দেখতে থাকে রিচার্ডের মধ্যে সেই নরখাদককে, যেটা ধ্বংসযজ্ঞের ফুর্তিতে মেতে আছে। দ্বীপের কাছের একটা হসপিটালের ব্যক্তিগত হেলিপ্যাডে হেলিকপ্টারটি ল্যান্ড করানো হয়। রিচার্ডের কথা অনুযায়ী লুকাস আগে থেকেই সব বন্দোবস্ত করে রেখেছিল। নার্সরা স্ট্রেচার নিয়ে দাঁড়িয়েছিল। চটজলদি ওরা হেলিকপ্টার থেকে এলিজাবেথকে নামিয়ে নিয়ে যেতে থাকে। তাকবীর নিজেও যথেষ্ট আহত, এখনও রক্ত ঝরছে। তবুও পিছু পিছু ছুটে গেল। পাইলট পেছন ফিরে অদ্ভুত দৃষ্টিতে তাকবীরের দিকে তাকায়। বিদেশি সংস্কৃতির কাছে পুরুষ মানুষের কান্না খুবই ক্রিঞ্জ। পুরোটা সময় তাকবীর এলিজাবেথের মাথার কাটা অংশে হাত দিয়ে চেপে ধরে রেখেছিল, আর পুরুষ বৈশিষ্ট্য থেকে বেরিয়ে নিগুড় অনুভূতির জোয়ারে ভেসে কেঁদেছে। হাসপাতালের শীতল করিডোরে বাতাস থমকে আছে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তের ভার যেন সেখানে জমে আছে। ভেতরে চলছে বাঁচার একমাত্র উৎসের চিকিৎসা। বাইরে বসে আছে এক পাগল প্রেমিক নিঃস্ব অসহায় হয়ে। তাকবীরের চুল এলোমেলো হয়ে আছে, চোখ ফুলে লাল হয়ে একাকার। অশ্রু শুকিয়ে লবণের দাগ ফেলা হয়েছে গণ্ডে। চাতক পাখির মতো ছটফট করছে তাকবীর। হাতের আঙুলগুলো ক্রমাগত মুঠো করছে, আবার খুলছে। বারবার উঠে দাঁড়ায় তাকবীর, ভেতরে এলিজাবেথের কাছে যেতে, কিন্তু প্রতিবারই সাদা পোশাকের নার্সরা এসে থামিয়ে দেয়। কাতর চোখে কাচের দরজার দিকে তাকিয়ে থাকে, যেখানে তার প্রাণ পাখির চিকিৎসা চলছে। তাকবীরকে জোর করে একজন নার্স এসে মাথায় আর হাতে ব্যান্ডেজ করিয়ে দিয়ে যায়। শরীরের প্রতিটা জায়গায় ব্যথায় টনটন করছে, তবুও জ্বলছে শুধুমাত্র মনের দহনেই। করিডোরের এক কোণায় নিজেকে গুটিয়ে নিয়ে মেঝেতে স্থান দখল করে নেয়। শূন্য দৃষ্টিতে নেই প্রাণ। হঠাৎ একটা লম্বা ছায়া এসে পড়ল তার সামনে। মাথা তুলে তাকবীর ডক্টরকে দেখতে পেয়ে লাফিয়ে উঠে দাঁড়ায়। ডক্টর, আমার ওয়াইফ। দুঃখিত, আপনার ওয়াইফ কোমায় চলে গিয়েছে। তাকবীর হঠাৎ করেই নিজের চুল মুঠো করে ধরে। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে অস্পষ্ট স্বরে আওড়ায়, প্রাণ আছে? ডক্টর চোখ কিঞ্চিত ছোট করে ফেলল তাকবীরের এহেন কথায়। পরপর প্রফেশনালি হ্যান্ডেল করতে চাইল তাকবীরকে। হ্যাঁ, দেখুন, সৃষ্টিকর্তার কাছে প্রে করুন, যে কোনো সময় মিরাক্কেল হতে পারে। লম্বা শ্বাস ছেড়ে তাকবীর বলল, এতেই হবে। অন্তত বেঁচে থাকার উৎসটা তো কাছে থাকবে। দৃশ্যপট লাস ভেগাসের একটা ক্যাসিনোর বেসমেন্টে। অন্ধকার ক্যাসিনোর বেসমেন্টে ঘন অন্ধকার আর ভেজা বাতাসে ভেসে বেড়াচ্ছে আতঙ্কের গন্ধ। ধুলোর স্তূপ আর ভাঙা টেবিলের নিচে মোমবাতির ক্ষীণ আলোয় কেবলই দুর্বল মানুষগুলোর মুখকে আরও ফ্যাকাশে করে তুলছে। তাদের হাত পা শক্ত রশিতে বাঁধা, আর ঠোঁটের কোণে জমে থাকা রক্ত আর অশ্রু তাদের অসহায়ের সাক্ষী। মেঝেতে ধপধপ শব্দ তুলে এগিয়ে আসছে এক বিভীষিকাময় মানব। বাম হাতে ঝুলছে মৃত্যুর বাহন বন্দুক, ভারী ধারালো এবং নৃশংসতার প্রতীক। তার চোখে লালচে দীপ্তি।
এ যেন রক্তের নেশায় অন্ধ হয়ে গিয়েছে। প্রতিটা পদক্ষেপে বন্দীদের শ্বাস ভারী হয়ে নির্গত হচ্ছে। একটা শীতল বাতাস তাদের চামড়া ছিদ্র করে প্রবেশ করে যাচ্ছে। কেউ ফিসফিস করে প্রার্থনা করছে, কেউ চিৎকার করে উঠে বলছে, আমাদের ছেড়ে দাও। কিন্তু সেই নরখাদক মুখে এক ভয়াবহ বিকৃত হাসি রেখে ক্রমশ তাদের দিকে এগিয়ে যাচ্ছে। লুকাস এসে রিচার্ডের পাশে দাঁড়ালো। নতদৃষ্টি নিবিষ্ট করে নিচু স্বরে বলল, বস, অ্যালেক্সকে কে জানি ওর ম্যানশনেই মেরে ফেলে রেখে গেছে। গ্রীবা বাঁকিয়ে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করল লুকাসের উপর। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎবেগী চাহনি দেখে 2 কদম পিছিয়ে গেল লুকাস। রিচার্ডের নীল চোখ থেকে আগুনের অগ্ন্যুৎপাত হচ্ছে। পিঠমোড়া বান দিয়ে মেঝেতে ফেলে রাখা কীট সমতুল্য বস্তুদের দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সব স্থির। বন্দুকটা উপরে উঠল, আলো মোমবাতির উপরে পড়ে এবং প্রতিফলিত হয় সেই ধাতব বন্দুকের ধারালো কিনারায়। তারপর এক মুহূর্তের নিস্তব্ধতা এবং সারা ঘরে ছিটকে পড়ে এক ভীতিকর চিৎকারের প্রতিধ্বনি। হাসপাতালের শীতল আলোয় সাদা চাদরে মোড়া একটা বেড, যেখানে শুয়ে আছে এলিজাবেথ, নিঃশেষিত যেন এক মৃতপ্রায় পাখি। চারদিকে মনিটরের অস্পষ্ট বিপ বিপ শব্দ, অক্সিজেন মাস্কের নিচে তার মুখটা ক্রমশই ফ্যাকাশে। ঘরের বাতাস ভারী, শোক আর উৎকণ্ঠায় জমাট বেঁধেছে। দরজার ওপাশে দাঁড়িয়ে আছে তাকবীর, অতি ক্ষীণ অবস্থায়। মাথার সাদা ব্যান্ডেজের উপর লাল ছোপ ছোপ রক্তের দাগ। মুখে বিভ্রান্তি, বুকের ভেতর অগ্নি। হঠাৎ করেই অস্বাভাবিক আচরণ করতে থাকে তাকবীর। চিৎকার করে বারবার বলতে থাকে, আমাকে ওর কাছে যেতে দাও প্লিজ। কিন্তু ডাক্তার আর নার্সরা শক্ত হাতে ওকে আটকে রেখেছে। তাকবীরের পাগলামি বাড়তে থাকে। 10 জনের শক্তি ভর করেছে শরীরে। সকলকে হাত দিয়ে ছুঁড়ে ফেলে সামনে এগোনোর চেষ্টা করে, কিন্তু ডাক্তাররা টেনে ধরেছে। কাঁদছে তাকবীর। চোখ থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে। গলার স্বর ভেঙে গিয়েছে ততক্ষণে। অঝরে চেঁচাতে থাকে, আমি আমার এলোকেশীকে একবার দেখতে চাই, শুধু একবার। ডাক্তাররা শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ। তাকবীর মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ে। মাথা নিচু করে কাঁদতে থাকে, আমি তোমাকে ছেড়ে যেতে দেব না এলোকেশী, দেব না যেতে। এটা কিছু মুহূর্ত আগের ঘটনা। এলিজাবেথের বেডের পাশে দাঁড়িয়ে আছে তাকবীর। অপেক্ষা করছে ওর জ্ঞান ফেরার আশায়। ক্ষত তেমন গাঢ় না, 3টে সেলাই লেগেছে শুধু। তখন ডাক্তারের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। স্বস্তির নিঃশ্বাস ফেলেছিল তাকবীর। তখন ওর মুখের অবস্থা দেখার মতো ছিল। 20 মিনিট ধরে একটানা দাঁড়িয়ে আছে তাকবীর। শরীরে আর বিন্দু পরিমাণ শক্তিও পাচ্ছে না, তবুও অটল। ছটফট করছে মন তার শখের নারীর মুখ থেকে কথা শোনার জন্য। ডক্টর যতই বলুক সব ঠিক আছে, চিন্তামুক্ত হতে পারছে না তাকবীর। কিছু মুহূর্ত পর পিটপিট করে চোখ মেলে এলিজাবেথ। চোখের সামনে এখনও সব অস্পষ্ট। ঝাপসা চোখে প্রথমেই অবলোকন হলো তাকবীরের করুণ চাহনি। কাতরতায় ঠাসা মানুষটার কৃষ্ণ গহ্বর। এখনই বুঝি পড়ে যাবে লোকটা। চোখে চোখ পড়তেই মস্তিষ্ক সজাগ হতে থাকে এলিজাবেথের। ভালো মানুষ। এলিজাবেথের দুর্বল ভাঙা কণ্ঠেও সহসাই এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভেতরে। আর ধরে রাখতে পারল না নিজেকে, ছেড়ে দিল শরীর। হাঁটু ভেঙে বসে পড়ে এলিজাবেথের বেডের পাশে। 2 হাতের আঁচলায় চেপে ধরে এলিজাবেথের স্যালাইনযুক্ত হাত, ঠেকালো ললাটে। আবারও বাঁধ ভাঙে কান্নার। ভিজে যায় এলিজাবেথের হাত। প্রকম্পিত হচ্ছে তাকবীরের কম্পনে। যত্ন দেখেছে, ভালোবাসা দেখেছে, তবে এটা একদমই নতুন। এটা এই প্রথমবারের মতো তাকবীরের শরীরে স্পর্শ করল এলিজাবেথ আগ বাড়িয়ে। হাত রাখল তাকবীরের ললাটে, আঙুল চালালো চুলের ভাঁজে। আপনি কাঁদছেন কেন? আমি ঠিক আছি তো ভালো মানুষ। নিশ্চুপ তাকবীর। শুরু হয় বর্ষণ। অস্থির হলো এলিজাবেথ। আমি ঠিক আছি তো ভালো মানুষ। এবারেও নিঃশব্দ। ছেলেরাও এভাবে কাঁদে? এবার গিয়ে মাথা তোলে তাকবীর। তখনও কাঁপছে পাপড়ি জোড়া। ভেজা গলায় ওড়ালো,
বিশ্বাস হয় না পুরুষও কাঁদে? কখনো দেখেছো কোনো পুরুষকে ভরা হসপিটালে হাউমাউ করে কাঁদতে? হ্যাঁ, আমি কেঁদেছি, শুধু তোমার জন্য। আর সেই ভাগ্যবতী নারী যার জন্য আমি বেদনায় ভেসেছি, সেই নারী তুমি আর কেউ নও। তুমি আমার এলোকেশী। আমার প্রেমে নিজেকে সঁপে দাও, আমার নিবেদন গ্রহণ করো। শেষ লাইনটি ভেতরেই চেপে রেখে দিল তাকবীর। এলিজাবেথ বাক্য হারায়। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে যায়। কে যেন চাপা দিয়ে ধরে রেখেছে কণ্ঠনালী। তাকবীর উঠে বসল ওর পাশে, ছাড়িনি হাত। ভেজা গলায় কোমলতা মিশিয়ে বলল, এই নশ্বর পৃথিবীতে অবিনশ্বর হওয়ার কোনো তৃষ্ণা নেই আমার। আমি শুধু চেয়েছি যতটুকু সময় পাই সেই সময়টুকু তোমার সঙ্গেই কাটাতে, হোক তা একদিন, হোক 2 দিন। তোমার সাথে প্রতিটা মুহূর্তে হারিয়ে যেতে চাই, যেখানে শুধুই আমরা। প্রতিটা মুহূর্তের পূর্ণতা খুঁজে পেতে চাই। সব ভুলে তোমার মধ্যে মজেছি আমি, তুমি হারালে নিঃস্ব আমি। আপনার কথায় আমি ভাষা হারিয়ে ফেলি প্রতিবার। ম্লান হাসল তাকবীর এলিজাবেথের ভোলাভালা চেহারা দেখে। হঠাৎ করে দৃষ্টি শক্ত হয় এলিজাবেথের। গম্ভীর কণ্ঠে বলল, আপনি এত মারামারি জানেন কিভাবে? তোমার জন্য আমার যেখানে সেখানে হুটহাট যুদ্ধের ঘোষণা। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলা কে করল, আর আজকে অ্যালেক্সকেই কে মারল? আর ওই লোকেরাই বা জানল কিভাবে এলিজাবেথের কথা? সব কিছু খুবই রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না। সিটে গায়ে নিয়ে চোখ বুজে রেখেছে। লাস ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপের আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে। অ্যালেক্স লাস ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরও 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালি। তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়। সম্মুখীন হতে হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলত। সেই থেকেই ক্ষোভ। তবে এখানে এখনও অনেক কিছুই অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে। অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা রিচার্ড যে এখন সান ফ্রান্সিসকোতে আছে, আর এলিজাবেথের উপরে আক্রমণই কেন হলো। হাজারটা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওদিকের কি অবস্থা? সোজা হয়ে বসল রিচার্ড। লুকাস কথার মানে বুঝতে না পেরে আবার জিজ্ঞেস করল, জি বস। কেন যেন মুখে কথা আটকে আসছে রিচার্ডের। বলতে চেয়েও বলতে পারছে না। সেই কর্ধ ঝাড়ল লুকাসের উপর। ধমক দিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলল, হসপিটালের ইডিয়েট। হাসি পেল লুকাসের। তবে এখন হাসাও পাপ। ঠিক আছে এখন, মেয়ে মানুষ তো, অল্প আঘাতই একদম টলে গিয়েছে। বলেই কিছু মুহূর্ত আগের ফুটেজ তুলে ধরল রিচার্ডের সামনে। রিচার্ড ভ্রু কুঁচকিয়ে তাকায় ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ, যখন তাকবীর পাগলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তিকর ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করার কি আছে? স্ট্রেঞ্জ। লুকাস স্মিত হাসে। এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটাকে। ড্রাইভ করতে করতে বলল, এটাই ভালোবাসা বস, আপনি বুঝবেন না। মানুষ যখন কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে, তখন তাকে হারানোর ভয়ে এভাবেই কাঁদে। আমিও তো কত আমার সুইটির জন্য। ঠাস। রেড ওয়াইন নামক নাইট ক্লাব। একটা অন্ধকার ঘুটঘুটে ফাঁকা রুম। ভেতরে রয়েছে গ্যাংস্টার রিচার্ড কায়নাত, যার মনে এক অবিশ্বাস্য দুঃখ এবং ক্রোধ। অজানা এক দহনে পোড়া হৃদয় নিয়ে ক্রসপ্রান্তে অনবরত ঘুষি ছুঁড়ে যাচ্ছে। প্রতিটা আঘাত যেন রিচার্ডের বেদনা আরও গভীর করে তুলছে। তবে যন্ত্রণার সাথে যুদ্ধ করে যাচ্ছে রিচার্ড অনড়ভাবে। তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। এক কঠিন দ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে। এমন এক লড়াই যেখানে জিততে পারলেও শান্তি মিলবে না। হিংসা নামক এক দাবানলে জ্বলছে সে। জ্বলে পুড়ে যাচ্ছে অন্তঃকোষ। পাশেই চুপসানো মুখ নিয়ে বসে আছে লুকাস।
পায়ে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে সে ঠিকঠাকভাবে মুখে লাগাম টানবে। হঠাৎই রাশভারী আওয়াজে চেঁচালো রিচার্ড, নেক্সট ফ্লাইট কখন? দুই প্রান্তে দুই মানব, তাদের পথ এক কিন্তু চলার ধরন ভিন্ন। একজনে পা ধরে থাকে শান্তির পথে, যেখানে নরম শব্দে গন্তব্যে পৌঁছানোর আশা। অন্যজনের পথ বেয়ে অন্ধকার ও উত্তেজনা, যেখানে প্রতিটা পদক্ষেপে সংগ্রাম। তাদের বৈশিষ্ট্য আলাদা, একজনের হৃদয়ে প্রেম, অন্যজনের মনে ক্রোধ। এই দুই মানব যেন দুটি ভিন্ন দুনিয়া, যেখানে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করে, কিন্তু একত্রে তারা পৃথিবীকে বুঝতে শেখে। তাদের লক্ষ্য এক। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়েছে। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু শুধু তাকবীরই নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তার দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটি তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দেওয়া হয়েছে, গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনও জানে না তারা কোথায় যাচ্ছে, মনে হাজারো কৌতূহল। তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় সে। তবে ছটফটে মন এলিজাবেথের, দমিয়ে রাখতে পারল না আর নিজের অস্থিরতাকে। শুনুন না, বলুন ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো। পরপর বিষাদময় গলায় বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল। আধারে তলিয়ে যায় দীপ্তিময় মুখমণ্ডল। প্রকম্পিত স্বরে আওড়ালো, কি বলছেন আপনি এসব? তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসল। দুই চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শোনো এলোকেশি, এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস। তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, ওই সাইকোটা ওখানেই থাকে। জেনে বুঝে কেন বাঘের খাঁচায় নিয়ে যাচ্ছেন আমাকে? সে আমাকে সুখে থাকতে দেবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বুঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে চাচ্ছেন? ভালো মানুষ কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত হয় দৃষ্টিভঙ্গি। লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো, করো তো। নিঃশব্দে মাথা নাড়ায় এলিজাবেথ, তবুও ভেতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটের ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেওয়ার জন্য। আমাকে দিন, আপনার কষ্ট হয়ে যাচ্ছে। আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সব কিছু শুধু আপনিই করবেন, আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হাসে এলিজাবেথকে দেখে। পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস উইফলি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ভেংচি কাটে এলিজাবেথ। ও, অ্যাজ ইউ উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ। কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজেই ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণে। ভেংচি কেটে গমগমে গলায় বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডেরই দায়িত্ব তার বেস্টুকে প্রিন্সেসের মতো ট্রিট করা। আমি ভাই কথার নিচে পড়ে থাকতে চাই না। হেসে দেয় এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও।
9 ঘন্টা আকাশপথে জার্নির পর তারা ইতালি গিয়ে পৌঁছায়। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশে আছে লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট কোনো জোর নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট 5 পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে থামে তাদের সামনে। ভেতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রেয়ান। গাড়ি থেকে নেমেই মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখমণ্ডল। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভেতরের চাপা ক্ষোভ ভেতরেই রেখে দেয়। কাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তোলো। রেয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছুই আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগেই ফ্রন্ট ডোর খুলে দেয়। উৎসুকভাবে তাকায় এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল। এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরের ভার ছেড়ে দেয়। পরপর তাকবীরও গিয়ে বসল ড্রাইভিং সিটে। রেয়ান সব মালপত্র ডিকিতে রেখে লাগিয়ে 2 হাত ঝেড়ে সোজা হয় সবেমাত্র। ঠিক তখনই তাকবীর ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমিষেই। চোয়াল ফাঁক হয়ে যায় রেয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো। তাকবীর স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, ও সব চেনে। হঠাৎ করেই এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবীরের দিকে তেষ্টা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? রেয়ান আমার বডিগার্ড। আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এভাবে তো আপনার রাজনীতি ব্যবসা সব গোল্লায় যাবে। সমস্যা নেই, ওদিকে বিয়ান সব সামলে নেবে। আখিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল, বিয়ান রেয়ান নাম দুটো তো ওরা যমজ, কিন্তু ওদের তো চেহারায় মিল নেই। তাকবীর মুচকি হাসল, হেসে বলল, ওদের চেহারার মতো বৈশিষ্ট্যও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহস, আরেকজন খুবই ভীতু। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। কম্পিত হয় শরীর হাসির রিনঝিনে তালে। তো এত ভীতু একজন দিয়ে আপনার কি কাজ? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হয় একজন নেতা বৈশিষ্ট্যে। গুরুগম্ভীর গলায় বলল, প্রতিটা মানুষের মধ্যেই লুকিয়ে থাকে এক একটা অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার গভীরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দারিদ্র্যের মাঝে থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খাঁজে যেমন মনের অজান্তেই ফুল ফোটে, তেমনি সাধারণ মানুষের মাঝেও থাকে অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানেই সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি। তো বিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুবই ভালো, বলেই ফিক করে হেসে দেয় তাকবীর। চোখের সন্দেহ সংকুচিত হলো এলিজাবেথের। গম্ভীর গলায় বলল, ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কি কাজ? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে হয়েছে নাকি? দেখেন, যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটন কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। ব্লাডহাউন্ড, রক্তপিপাসু শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতোই ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কায়নাতের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ায় ঢাকা জাঁকজমকপূর্ণ দীর্ঘ ড্রাইভওয়ে।
যার দুই পাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোণায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্দরমহলে দেখা যায় চকচকে মার্বেলের মেঝে, সোনার কারুকাজ করা সিঁড়ি আর দেয়ালে ঝুলে থাকা বিখ্যাত বিখ্যাত অদ্ভুত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোণায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যাই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে। ম্যানশনের প্রতিটা কোণে ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতার ভয় যেন একসাথে হাত ধরে চলেছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভেতরে বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারী পাখির মতো মোতায়েন থাকলেও একটা গা ছমছমে ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভেতরে নেই কোনো বসতি। একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হলো ফাদার, এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো ক্যাসানো, দ্য ফাদার অব গ্যাংস্টার রিচার্ড কায়নাত। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি একেবারে অটুট এখনও। মুখাব্বয়ের চামড়া ঝুলে গেলেও চোখে সেই পুরনো আগুন এখনও জ্বলছে। চোখ দুটো যেন একটা অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখের অভিজ্ঞতায় পূর্ণ ছাপ, তার প্রতিটা কুঁচকে যাওয়া চোখের কোণায় জীবনযুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে আছে। ফাদার খুবই কম কথা বলে, কিন্তু যখন বলে সবাই চুপ হতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বাহ্যিক নয়, মনস্তাত্ত্বিকভাবে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে জানে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুই হাত। ধারালো চিবুকে নেই কোনো প্রকার কর্ধ্য, রয়েছে বিরক্ত। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর। তবুও অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক রিচার্ডের। থমথমে পরিবেশ। সুবিন্যস্ত এই ম্যানশনের ভেতরে রয়েছে 20-এর অধিক মেট, তবুও গুমোট পরিবেশ। নেই কোনো বিন্দু পরিমাণ শব্দ। শোকে গেয়ে উঠেছে এমন। নীরবে কিছু মুহূর্ত অতিবাহিত হলো। এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিচার্ড একইভাবে হাঁটুর উপর কনুই ঠেকিয়ে ঝুঁকে প্রত্যুত্তর করল, আমাকে এই নামে ডাকবেন না ফাদার, আই টোল্ড ইউ। শব্দ করে হাসল ফাদার। প্রসারিত হয় চামড়া ঝুলে যাওয়া চোয়াল। গদগদে গলায় বলল, এই নামের পেছনে রহস্য জানার মতোই ডাকার অধিকারও রয়েছে শুধুই আমার। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। অনড় দৃষ্টি মেঝেতে, স্বরে গম্ভীরতা নিয়ে বলল, রিচার্ড কিন্তু আপনারই পছন্দ করে দেওয়া নাম। এইসব কিছুর থেকেও আমার কাছে বেশি পছন্দের তুমি মাইসান। স্মিত হাসল রিচার্ড। হাসিটা যথারীতি রহস্যময় রইল। অষ্টপুটে ঝিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলার না থাকলে উঠছি আমি, কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে ডেকেছি তোমায় রিত। আবারও বসল রিচার্ড। বলল, কি কথা? ফাদারের সোজাসাপটা কথা। মেয়ে লাগবে তোমার রিত? কপালের সূক্ষ্মভাঁজ সংকুচিত হয় রিচার্ডের। মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের তামুক চেহারায়। চাপা কর্ধমিশ্রিত কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেব তোমার পেছনে। তবু ওই মেয়ের থেকে দূরে থাকো। ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পেছনে। ফাদারকে নির্দালুতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের ওষ্ঠপুটে। হিংস্রতার তীব্র প্রভাবে ফুঁসে ওঠে পৈশাচিক সাইকো মন। মনে মনে আওড়ালো, পাখি তবে নিজে থেকে খাঁচায় ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যের ঘনঘটা। বাঁকা হাসল।
হাসকি স্বরে আওড়ালো, আই অ্যাম অ্যাফ্রেড দ্যাটস এ প্রাইভেট ম্যাটার, সো ব্যাক অফ। দুঃখিত, এটা ব্যক্তিগত ব্যাপার, তাই দূরে থাকুন। সঙ্গে সঙ্গে হনহনিয়ে চলে যায় রিচার্ড। ফাদার চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের যাওয়া। সে নিজেও ধ্বংসযজ্ঞ পাপাচারে নিবিষ্ট এক অন্তহীন মরীচিকা। বুঝে কোন খেলার গুটি কিভাবে চালতে হয়। খেয়ে নাও। মুখ ফিরিয়ে নেয় ইব্রাত। ন্যাসো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইব্রাতের সামনে। তপ্ত শ্বাস ফেলে বসল এবার এক হাঁটু ভেঙে ইব্রাতের কাছে। খাবারের থালাটা আরেকটু এগিয়ে দিল ইব্রাতের দিকে। কোনো নড়চড় নেই ইব্রাতের, শুধু চোখের পানি ফেলছে। ন্যাসো বুঝতে পারে না অহেতুক কান্নার মানে। সেদিনের পর আর কোনো মেলগার্ড ভিতরে আসেনি। ন্যাসোর কড়া নিষেধ ছিল, ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত। তবে প্রতিবারই ইব্রাতের খাবার যেমন কি তেমনই থাকত। কেন জানি ইব্রাতের চোখের পানি ন্যাসোর ভেতরটা শীতল করে দিচ্ছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা? কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে থাকে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। বিরক্তে চ উচ্চারণ করে ন্যাসো। এই মেয়ে আবার শুরু করেছে। আর কতবার বোঝাবো? হঠাৎ করেই কান্না মিশ্রিত ভাঙা কণ্ঠে চেঁচিয়ে উঠল ইব্রাত। সহসাই বের করে দিল ভেতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালা পোড়া। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। একে একে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। প্রতিটা শ্বাস যেন আগুনের মতো গরম। প্রতিটা মুহূর্ত মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারায় ন্যাসো, চেপে ধরে ইব্রাতের গলা, টেনে কাছে নিয়ে আসে। রাগী স্বরে বলল, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গাল বেয়ে জল গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইব্রাত। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে বলল, একটু ভালোবাসেন না আমাকে? স্বর পরিবর্তন হতে থাকে ন্যাসোর। চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা। চেঁচিয়ে বলল, আমি একজন খুনি। একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছ? ইব্রাতের একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসা না। আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। যে কোনো সময় বন্দুকের গুলি আমার বুক চিরে বেরিয়ে যেতে পারে। কোনো ভবিষ্যৎ নেই এই সম্পর্কের। আপনি আমাকে ভালোবাসেন? তোমার পুরো জীবন পড়ে আছে। আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠল পুরো বেসমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় ইব্রাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে থাকে ন্যাসোর বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদয় স্পন্দন। বেরিয়ে আসে শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকে ন্যাসো, ভালোবাসি আমি তোমাকে, সেই শুরু থেকে। গলিয়ে জল করে দিয়েছ আমার শক্ত হৃদয়কে। ইচ্ছেকৃতভাবে জড়িয়েছ আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইব্রাত এখনও নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল, করব না আফসোস। আকস্মিক শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইব্রাতের। নিজেকে আবিষ্কার করল ন্যাসোর বক্ষপটে। ওর ওষ্ঠের ভাঁজে বিরাজ করছে ন্যাসোর ওষ্ঠ। কাঁপতে থাকে ইব্রাত। এতক্ষণে বিশ্বাস হয় এই সকল কিছুই সত্যি, কোনো কিছুই কল্পনা জল্পনা না। প্রেম নিবেদনে সায় দিল ইব্রাত। খামচে ধরে ন্যাসোর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনুমনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। আর স্তব্ধ আকাশে একটা নির্মল বিশুদ্ধ দীপ্তি ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে আনাচে কানাচে দোল খেল সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুরণন। পূর্ণতার লোভ দেখিয়ে অপূর্ণতায় ঠেলে দেবেন না তো?
আমি ইতালি যাব কালকে, বসের সাথে কথা বলবো। আবারও আমাকে রেখে চলে যাবেন? ন্যাসর বক্ষপটে লেপ্টে ছিল ইব্রাত। ন্যাসর কথায় সোজা উঠে বসে, স্মিত হাসে ন্যাসো। ইব্রাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও ন্যাসুর বুকে মাথা রাখে ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান না প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাসর বুকে অকারণেই আঙুল ঘুরাতে থাকে ইব্রাত। হাই হুতাশ করে গদগদে গলায় বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারে স্বামী নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি, কিন্তু পোড়া কপাল, এখানে বন্দি হয়ে আছি। আমি খ্রিস্টান ইব্রাত। চকিতে সরে আসে ইব্রাত। নিমিষেই রক্তশূন্য হয়ে যায় অব্যয়। ঘূর্ণিঝড় ঘনীভূত হয় হৃদয় কপাটে। চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোর ন্যায় ধাঁধিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে অক্ষিপর ছেয়ে গিয়ে দাঁড়ালো শূন্যের কোটায়। দৃষ্টি ফিরিয়ে নিল ন্যাসর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুকটা খালি হয়ে আসে ন্যাসর। রক্তাভ মুখশ্রীতে উৎকণ্ঠায় ঠাসা। বলল, কেন? কাঁদছি ইব্রাত, থরথর করে কাঁপছে শরীর। ফ্যাঁসফ্যাঁসে আওয়াজে আওড়ায়, ধর্মের দেয়াল আমাদের কখনোই এক হতে দেবে না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। চলে যান আপনি। ফিসলে হেসে উঠে দাঁড়ালো ন্যাসো। তাকালো ক্রন্দনরত মেয়েটার দিকে। অতঃপর জড়তার সংকোচবিহীন কণ্ঠে বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাসো। লুটিয়ে পড়ল ইব্রাত। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হতে থাকে মেঝে।